Press the bell icon on YouTube app and never miss another update. ডর এক্লিপস। পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর এক্লিপস। ভদ্র মহোদয় এবং ভদ্র মহোদয় মুফাসসির হাজির। হ্যাঁ, ফর্মালিটিস করে শুরু করবো নাকি? কিভাবে স্টার্টটা হওয়া দরকার। আমরা কি লাইভে আছি? আমরা কি লাইভে এইভাবে হইতে পারে? ওকে, স্টার্ট হয়ে গেছে। সো ঈদ স্পেশাল ডর আমরা যেটা গত পর্বে বলছিলাম, এবং ঈদ স্পেশাল ডর মানে হচ্ছে রেজা ভাইয়ের বাড়ির ছাদ। সো আমরা এখন রাব্বি রেজা ভাইয়ের বিখ্যাত সেই বাড়ির ছাদে আমরা এই মুহূর্তে উপস্থিত, এবং লাইভ কি রেকর্ডেড এটা দিয়ে আসলে ফায়দা। আচ্ছা, আমরা এটাই আমাদের তর্কের প্রথম জায়গা। আজকের ডট একটু অন্যরকম, সেটা সবাই জানে। আমাদের পুরো টিমটাই এখানে আছে। বাই দ্য ওয়ে, আমরা একটু সবাই পরিচিত হয়ে নিই। রেজা ভাই একটু হাই বলে দেন। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে। রেজা ভাই, সুমন। আমি সুমন। আমি দিলীপ। দিলীপ দা সম্পর্কে একটু বলে, তুমি একটু হাই বলো। লোবান ভাই। হ্যালো, আমি লোবান। দিলীপ দা হচ্ছে আমাদের এখন দাদা হয়ে গেছে, কারণ সে হচ্ছে আমাদের ডট ট্যারোটের প্রথম গেস্ট। রেজা ভাই যদি মনে থাকে, একদম প্রথম গেস্ট। হ্যাঁ, তো সে এখন আমাদের ডরের ফ্যামিলি মেম্বার। তো সেই অর্থে আমরা মনে করলাম যে এতদিন পার হয়ে যাওয়ার পরে দিলীপ দাকে আমাদের একটা স্পেশাল মোমেন্টে আবার ইনক্লুড করা দরকার। সে কারণে আমরা একটু আগে মুড়ি চানাচুর খেয়েছি, প্রচন্ড ঝাল। ঝাল এখনো আছে। ঝাল এখনো আছে। তো এই ঝাল মুখে নিয়ে আমরা দুইটা কথা বলতে চাই, সেটা হচ্ছে লাইভ আর রেকর্ড নিয়ে। আমাকে একটু বলেন, একটা কন্টেন্ট ফেসবুকে হোক বা রেডিওতে হোক, লাইভ হলে ফায়দাটা কি আর রেকর্ড হলে ফায়দাটা কি? লিসনাররা আসলে বা অডিয়েন্স যারা থাকে তারা লাইভ কেন চায়, বা রেকর্ডেড হলেই বা ক্ষতিটা কি, লাইভ হলেই বা লাভটা? আমি বুঝি একটা মানসিক শান্তি। কেউ যদি একটা ঘটনা বলে, তার ঘটনা যদি এমন হয়ে থাকে সে রাতের বেলা যাওয়ার সময় রাস্তায় কোনো কিছু একটা দেখলো, মানে একটা অদ্ভুত প্রাণী একটা দেখলো, রেকর্ড করলে কি এটা অদ্ভুত প্রাণী থাকে, আর লাইভ হলে কি এটা মানে হাতি হয়ে যায়? আমি বুঝি না। মানে ব্যাপারটা আসলে কন্টেন্ট তো সেমই থাকে। ব্যাপারটা আসলে মানসিক, আমি মনে করি মানসিক ব্যাপার। যেমন ধরেন ব্রাজিল আর্জেন্টিনা যখন খেলা হয়, খেলাটা হচ্ছে রাত্রে 10টার সময় খেলা হয় নর্মালি, বিশ্বকাপ ফুটবল। তো আমরা 10টার সময় দেখতে বসি। আমি জানি যে পরের দিন সম্প্রচার হবে এটা, কিন্তু পরের দিন আমরা দেখি না। আর ওই ফিলিংসটা আসে না পরের দিন দেখার। আসলে লাইভই হয়। তার মানে আমরা রেকর্ড হলে রেকর্ডে এডিটের অনেক চান্স থাকে, লাইভ হলে কোনো চান্স। এই জন্য আমরা চেষ্টা করি সবসময় লাইভে থাকার। তো ঠিক আছে, এডিটের চান্স করে একটা ভালো জিনিস যদি কেটা যদি ভালো একটা জিনিস সবার সামনে উপস্থাপন করা হয়, তাহলে সিনেমা দেখি, সিনেমা তো তৈরি করা রেকর্ডেড একটা জিনিস। সেটা আমরা যদি এখন বলি, সিনেমা যদি বলি সিনেমা লাইভ হবে, কেউ দেখবে? সেটা থিয়েটার, মঞ্চ। একটা সহজ করে দিই আমি। এইখানে একটা বিষয় আছে, লোবান ভাই অলওয়েজ লাইভ পছন্দ করে, এই রেকর্ডেড আমরাও live পছন্দ করি। কারণ হচ্ছে করতে হয়, অনেক চাপ পড়ে। রাইট, এডিট করার কোনো ঝামেলা আর নেই। সবচেয়ে সহজ ব্যাপার বলে দিচ্ছি আমি, সমুদ্রের যে সাউন্ডটা, যারা সমুদ্রে গেছেন তারা বুঝবেন, ওই সাউন্ডটা রেকর্ডেড পাওয়া যায় ইউটিউবে। ওই সাউন্ড ঘরে বসে শোনা আর সরাসরি সমুদ্রে বৈশা সাউন্ড শোনা, দুটা সম্পূর্ণ ভিন্ন। লাইভ মানুষের কাছে সেরকম লাগে। আমি মনে করি আমরা যখন কথা বলি, আমি কিবরিয়া ভাই কথা বলি, সুমন ভাই কথা বলি, মানুষ সেটাকে ফিল করে যে এই মুহূর্তে হয়তো তাদের পাশে আমরা আছি। আমার কাছে মনে হয় কিবরিয়া ভাই। না, ঠিক আছে, কিন্তু আপনি যদি দেখেন, মানে সবচেয়ে শক্তিশালী বিনোদনের মাধ্যমগুলো কিন্তু লাইভ না। আপনি যদি বলিউডের দিকে তাকান, সিনেমা সবচেয়ে শক্তিশালী বিনোদনের মাধ্যম, এটা লাইভ না এবং করার সম্ভাবনা কোনোদিন। আপনি পুরো ইন্ডিয়ার এন্টারটেইনমেন্টের দিকে, আমি একটা এন্টারটেইনমেন্টের কথা বলি, যেমন ইন্ডিয়ার বর্তমানে দ্য কপিল শর্মা শো নিয়ে সবচেয়ে বেশি টিআরপি যেটাতে আছে, যদিও লাস্টে এখনো হয়, এখনো হয়, এবং এটা টিআরপি যদিও পড়ে গেছে, অনেক বিভিন্ন ঘটনা ঘটছে, কিন্তু ওইটাও কিন্তু রেকর্ডেড, এবং প্রত্যেকটা পাঞ্চ লাইন সমস্ত কিছু একদম প্রি রেকর্ডেড করে। সেটা ঠিক আছে, যেগুলো লাইভ করা সম্ভব। ইভেন দেখেন কিবরিয়া ভাই, রেকর্ডেড লাইভের মধ্যে রেকর্ডেড প্রোগ্রাম হয়, এগুলো তৈরি করা সহজ একদম, ভুলগুলো শুধরানো যায়। আমাদের ক্ষেত্রে ভুল শুধরানোর উপায় নাই, আমরা যদি ভুলটা বলে ফেলি সেটা চলে যাওয়া নিয়ে, তো আমাদের জন্য কঠিন সেই কাজটা। তবে আবার আরেকটা জিনিস দেখতে হবে, আপনি যখন রেকর্ডেড কোনো জিনিস পায়, মানে লিসনাররা যখন যেটা শুনে একদম পশ জিনিসটা শুনে, মানে একদম মানে গুছানো একটা জিনিস শুনে, যেটা শুনতে ভালো লাগে। আচ্ছা, আমরা বেটার হয় কমেন্টগুলো দেখি, মানে আমরা বলি সবাইকে কমেন্ট করেন আপনারা লাইভ চান না রেকর্ডেড চান, সেটা আপনি আনসার পাই। না, অফকোর্স লাইভ চাবে, এখানে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যাই হোক, ফেসবুকের ঠিকানা
ঠিকানাটা হচ্ছে www.facebook.com/dorteam DAARTEAM। সো আমরা এখানে যেখানে বসে আছি এটা আসলে খোলা একটা ছাদ, আমাদের মাথার উপরে বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হলেও হতে পারে। যাই হোক, আমরা রেজা ভাই ঈদটা কেমন করলাম সেটা একটু বলি। হ্যাঁ, আরম্ভ করা সবার লাস্টে আমার দিন ভাই, আমার কাহিনী শেষে বলবো। আমাদের ঈদটা খুব ভালো গেছে, বিশেষ করে বাড়িতে তো ঈদ করেছি, আল্লাহর রহমতে খুব ভালো ছিল। লোবান ভাইয়েরও ভালো ছিল, ইনশাআল্লাহ। দিলীপ দাও মনে হয় এনজয় করেছে সবকিছু মিলিয়ে। ওকে, আসলে আমরা সবাই এনজয় করেছি, ঈদ যেহেতু ফেস্টিভ্যাল, মানে সবাইরই ধর্ম মোটামুটি বর্ণ নির্বিশেষে সবার আনন্দের জায়গা হয়ে উঠেছে ঈদ বাংলাদেশে। সো রেজা ভাই, আমরা আজকে বেসিক্যালি কি করতেছি আমি কিন্তু কিছুই জানি না। আমরা আজকে বেসিক্যালি যেটা আমার প্ল্যান ছিল, একটা ছোটখাটো প্ল্যান ছিল যে আজকে আমরা আড্ডা দিব সবার সাথে, মানে আমরা এখানে যারা আছি প্লাস আমাদের লাখো শ্রোতা সবার সাথে আমরা আজকে আড্ডায় বসবো। আড্ডা কিন্তু একটু আগে হচ্ছিল, ইনফ্যাক্ট আমরা আসলে মাইক্রোফোন সামনে ছিল না, তখন খুব ভালো হচ্ছিল। আমরা মুড়ি চানাচুরের আড্ডা মুড়ি চা হচ্ছে। খেলাম, গল্প করলাম, বাট এখন আমরা সিরিয়াস হয়ে গেছি। থ্যাঙ্কস টু তিথি ভাবি যে এত সুন্দর করে মুড়ি চানাচুর মেখে কিন্তু সবচেয়ে বেশি মুড়ি খেয়েছে কিন্তু কিবরিয়া ভাই। রাইট, রাত 11টার সময় আমাদেরকে সে রাতে ডিনার না করে মুড়ি চানাচুর খাইয়েছে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তার মধ্যে প্রচুর সে ঝাল দিয়েছে, তার মানে বুঝতেই পারছেন যে আমাদের সে কতটা পছন্দ করে। যাই হোক, এবং সেই ঝালের ইফেক্ট প্রথম হচ্ছে আমাদের রেজা বাবা। রেজা ভাই, এবং একটা সিক্রেট আজকে বের হয়ে গেছে। মরিচে কামড় দিলাম, এক মরিচ খাওয়ার পরে সে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। রেজা ভাইয়ের সিক্রেট মানে গোপন রেসিপি, ঘায়াল করার জন্য ঝাল যথেষ্ট। ওকে, সো আমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার আমি করতে চাই। প্রথম কথা হচ্ছে যে আজকে যেহেতু আমাদের ফ্লেভারটা একটু ডিফারেন্ট, ইনফ্যাক্ট আমাদের গল্প অবশ্যই থাকবে, রাত যত গভীর হবে তত গল্প জমবে। কিছু সিক্রেট একটু রিভিল করতে চাই। প্রথমত রেজা ভাই, আমরা ডর ট্যারোট থেকে ডর ইক্লিপসে কেন আসলাম, এই কোশ্চেনটা অনেকেই করে, এবং একই সাথে এরকম কমেন্টসও আমরা পাই, কেন অকারণে ডরের এই চিত্রটা দাঁড়ালো, এরকম কমেন্টসও করে। পজিটিভ গুলা তো অবশ্যই ভালো, পজিটিভ জায়গা থেকে বের হয়ে আমরা নেগেটিভ গুলোর একটু উত্তর যদি দিতে চাই। রাইট, আপনি বলেন। অ্যাকর্ডিং টু মি, আমি জানি না বাকিরা কিভাবে ভাবে, যখন আমি রেডিওতে প্রথম ঢুকি ডট ট্যারোট নামে, আমি প্রথম ঢুকে কিবরিয়া ভাই আমাকে নিয়ে যায়। ট্যারোটটার স্পেশাল সেগমেন্ট ছিল আর কি, সেগমেন্ট ছিল, ডরের 115 থেকে শুরু হয়েছে এটা। তো তখন যখন ট্যারোট কার্ড আমার পড়া হতো রেডিওতে, রেডিওর যারা মানুষ আছে তারাও সাক্ষী, যেদিনে আমি ঢুকতাম রেডিওতে ট্যারোট কার্ডটা খোলা হতো, সেদিনই রেডিওর কোনো না কোনো ক্ষতি হতো একটা। তো রেগুলার ট্যারোট কার্ড প্রথম অনেক মানুষ এসে পড়তো ট্যারোট কার্ড, তাদেরও আলটিমেটলি দেখা যেত যেগুলো মিলে যেত, ওদের সাথে এগুলো ঘটে যেত। তো আলটিমেটলি কিবরিয়া ভাই আমি সিদ্ধান্ত নিলাম যে ভাই আলটিমেটলি যেটা তো ক্ষতির দিকে যাচ্ছে, এটা আমরা বন্ধ করি, নতুন কিছু আমরা শুরু করি। তখন কিবরিয়া ভাই এক্লিপস নামে একটা প্রোগ্রাম শুরু এটা করলো। হচ্ছে রেজা ভাইয়ের এটা অ্যাকর্ডিং টু মি আর কি, আমি জানি না বাকিটা ব্যাখ্যা। আপনাদের। আমার আরেকটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা হচ্ছে যে ডট ট্যারোট এটা একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট ছিল। ইনফ্যাক্ট ট্যারোটটি শুধু আপনার কোয়ালিটি বা রিসার্চের জায়গা থেকে, প্যারানর্মাল রিসার্চের জায়গা থেকে কোয়ালিটি, বিষয়টা কিন্তু এরকম না, এনাফ না আসলে ট্যারোট কার্ড এনাফ না। কিন্তু আমরা বলবো যে ট্যারোট কার্ড বাংলাদেশে মাস আমজনতার কাছে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে ডর একটা বিশাল ভূমিকা রাখছে। রাইট, 100%। এবং আমরা এটাও বলি না যে ট্যারোট কার্ড স্পেশাল কোনো কিছু, এটা রিড করে ভাগ্য পড়া যায়, উমুক করা যায়, তুমুক করা যায়, বাট সামহাও আমরা রেজা ভাইয়ের কাছ থেকে এই ধরনের কথা শুনেছি। এটা আসলে ট্যারোট কার্ড তো যে কেউই কিনতে পারে, যে কেউই এটা পড়তে পারে, কিন্তু কেউ তার নিজের বিশেষ যোগ্যতা কাজে লাগিয়ে সেটা একটু এক্সট্রাঅর্ডিনারি করে, হয়তো রেজা ভাই তাদের মধ্যে একজন। কিন্তু ইক্লিপস, তারপরে ডট ট্যারোট, এই যে চেঞ্জেস গুলা, এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আসতেই থাকবে, সামনে আরো আসবে। হ্যাঁ, আপনি হয়তো বা দেখা যাবে যে ইক্লিপস আর 5টা বা 10টা পর্ব পরে হয়তো চেঞ্জ হয়ে অন্য একটা চলে আসবে। তো এটার পেছনের কারণটা হচ্ছে আমরা যেহেতু খুবই জিরো থেকে শুরু করেছি, সেই জন্য এই বিষয়গুলো একটু বোঝাতে হয়। ওয়ারাস আপনি যদি ইন্ডিয়ার দিকে তাকান, আমি এক্সাম্পলটা দিচ্ছি এই কারণে যে এটাই আমরা ফলো করতেছি, বিষয়টা এরকম না, মানে বোঝার জন্য। আপনি দেখেন ক্রাইম পেট্রোল একটা অনুষ্ঠান, অনেক পপুলার অনুষ্ঠান, ক্রাইম পেট্রোল, আমার খুবই প্রিয় যেটা। তোমার খুব প্রিয়, হ্যাঁ, ক্রাইম পেট্রোল দাস্তা, ক্রাইম পেট্রোল অমুক, ক্রাইম পেট্রোল 100। যদিও একই কন্টেন্ট। তো আমি বলতেছি যে ক্রাইম পেট্রোল একটা সিরিজ প্রোগ্রাম, এটা রেগুলার চলে, কিন্তু একটা সিজন ওয়াইজ এটার প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। সো আমাদের ডটটাও কিন্তু ধরেন এটা কিন্তু রেগুলার চলা একটা প্রোগ্রাম, কিন্তু এটা সিজন অনুযায়ী এটা চেঞ্জ হবে। মানে আমাদের মূল হচ্ছে ডর, মূল হচ্ছে পাশাপাশি অনেক মানে ফ্লেভারটা চেঞ্জ করে দেন। রাইট, বলা যায়, রাইট। আসলে একটা জিনিস হচ্ছে যে যেটা প্রত্যেকটা জিনিসই সবসময় এক জায়গায় থাকলে হয়তো মানুষের তো টেস্ট চেঞ্জ হয়, রাইট। তো এক্সপেকটেশনের জায়গাও ভিন্ন ভিন্ন জিনিস এক্সপেক্ট করে। সেই জায়গা থেকে আমাদের যেটা হচ্ছে শুরুটা আমরা যেভাবে করেছিলাম, পরবর্তীতে আমরা চেঞ্জ এনেছি, এবং এখন যে পরিবর্তনটা হয়েছে, মানে সামনে গিয়ে যে আরো চেঞ্জ হবে। সো এটা সবসময় পরিবর্তন চলতে থাকবে, এবং পরিবর্তন হচ্ছে প্রকৃতির নিয়ম, এটা পরিবর্তন হতেই থাকবে। ক্লিপসের চাহিদা যদি দেখি যে কমে যাচ্ছে, তখন নতুন কিছু আসবে। এটাই আমরা আলটিমেটলি প্রোগ্রামটা করতেছি আপনাদের জন্য লিসেনার, এবং আমরা চাচ্ছি আপনাদেরকে প্রতিনিয়ত নতুন কিছু দিতে। এবং যেটা কিবরিয়া ভাই বলেছেন যে অনেকেই বলছে যে সুমন আর রেহানের এটাই হয়তো ভালো ছিল, এরকম আমিও অনেক কমেন্টস পেয়েছি, অনেকেই আমাকে পার্সোনালি ইনবক্স করেছে, এই করেছে। সবাইকে আমি যে একটা কথাই বলেছি সবসময় যে পরিবর্তন আসলে প্রত্যেকটা জিনিসই সময়ের সাথে সাথে পরিবর্তন ডিমান্ড
এখানে একটা করে। ব্যাপার আছে, মানুষ তো পুরাতনকে মিস করে, তাই না? এখন যদি আমরাও ছেড়ে দেই, তোমরা গিয়ে যদি শুরু করো, তাহলেও দেখবা যে একটা সময় লোকজন তোমাদেরকে রিসিভ একটা করতেছে না। পার্ট আবার এটাকেও মিস করবে। আমি তো মাঝখানে একবার রেজা ভাই অফ হয়ে যাচ্ছিল, এরকম একটা কথা এসেছিল, তারপরে তো ওটা রীতিমতো একটা ফেসবুকে রীতিমতো ঝড়ও বয়ে গেছে। তো আসলে জ্বর না, মানুষের ভালোবাসা ভাই। সে ভালো। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই পরিবর্তনটা সবসময় থাকবে এবং এটা প্রয়োজন অনুসারেই। আমরা তো চাই একটা জিনিস সুপার পিকে থাকা অবস্থায় শেষ হোক, যাতে মানুষের এই ফিলটা থাকবে। মানুষ এখন ডট ট্যারটকে খুব বেশি মিস করে, এটা তো আমাদের অনেক বড় পাওয়া। সো এটাই বিষয়। তো সুমন রেহানকে যদি মিস করে থাকে, এই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটলো, আমরা ঠিক জানি না এটাকে প্যারানরমাল আমরা বলবো একটা কিনা। নাম নেন আমার সাথে আছে। তবে এই দুর্ঘটনাটা এবার কিভাবে মোবাইলে এরকম ঘটনা যদি আমাকে না ভোগায় সেটাই বরং ভালো হবে। আমার অত্যন্ত দামি ফোনটি আমার হাত থেকে পড়ে গিয়েছে এবং এটা একটা সিক্রেট হচ্ছে, এটা রেজা ভাই আমাকে গিফট করেছিল। কি কারণে, বিশেষ স্বার্থে গিফট করেছিল কিনা সেটা আমার জানা নাই, বাট তো আমি আর সুমন কেন ফাও গেলাম, এবার ঈদে তো কিছু পেতে পারতাম এটা না। তোমাদের একটা বিশেষ দুর্বলতা, তোমরা কিছু তার কাছে এখানে তো গিফট দিতে ভালোবাসে, এটা কিন্তু একটা বিশাল সিক্রেট। আমি আমরাও গিফট নিতে ভালোবাসি রেজা ভাই, আমরা গিফট নিতে ভালোবাসি। ইনশাআল্লাহ গিফট দিতে না, এবং সে দামি দামি গিফট দিতে ভালোবাসে। সো রাইট। আচ্ছা, নেক্সট টাইম মনে হয় আমাদের গিফটটা কিবরিয়া ভাইয়ের গিফটের চেয়ে আরো দামি হবে। দামি হবে অবশ্যই। বেস্ট অফ লাক। এবং সে প্রচুর বিজনেস করতেছে ইদানিং, ভালো আপনাদের দোয়াতে, এবং আমরা চাই যে আরো বিজনেস করতে থাকুক এবং ভবিষ্যতে সে সিআইপি হোক, আপনার যদি দোয়া থাকে। কমার্শিয়াল ইম্পর্টেন্ট ভাই, আসেন না ভাই, মানুষ স্বপ্নের ভাই বড়, আমরা আমার পক্ষে অসম্ভবকে সম্ভব করা সম্ভব না ভাই। ওকে। সো এটা হচ্ছে ফ্যাক্ট আর কি। যাই হোক, আমরা একটু মুটিয়েও গিয়েছি, ওজনও বেড়েছে দেখলাম গরু টরু খাওয়ার পরে। লোমান তো এত কাজ করে, সে অটোমেটিক্যালি লুজই করেছে। আর সুমন এত পরিশ্রম করার পরেও, সুমনের বয়স কিন্তু কম না, প্রায় 30 ক্রস করেছে। আচ্ছা, আমরা লাস্ট ঈদে স্লিম কিভাবে থাকে না আমরা ঠিক জানি না। লাস্ট ঈদে একটা বিষয় আমরা উপস্থাপন করছিলাম যে ওনার গার্লফ্রেন্ড হয় না, বিবাহ। গার্লফ্রেন্ড হয় না। হ্যাঁ, আপনার লাস্ট ঈদে মনে আছে? আরে আমরা তো মনে ঈদের আছে একটা লোমান ভাই? জানি ভৌতিক বিষয় ছিলাম। না না, এই যে ওই কিন্তু ঘটনাটা আমি যেন সুমন- কি ছিল। সুমন হচ্ছে আমার দেখা মতে ওই সিনেমা তালের প্যাকেজ থেকে শুরু করে ডর, এবং সে কিন্তু কম সময় যাবত রেডিও ইন্ডাস্ট্রিতে না, অনেক বছর। লম্বা সময় ধরে। এবং আমি সেদিন বাইক চালাচ্ছিলাম, তুমি কি আমার পাশে বসেছিলা নাকি হ্যাঁ, আমি আপনার পেছনে। পেছনে ছিলা? তো কারণ বাজার মোড়ে ভাই, ওই যে কারণ বাজার যে সার্ক ফোরাটা আছে, আমি ইউটার্ন করে ফার্মগেট দিকে নিচ্ছি, ওই ইউটার্নে এসে ধরছে সুমনকে এবং তার কাছ থেকে সে নাম্বার নিতে চায়। আনফরচুনেটলি সে একজন ছেলে, মেয়ে হলে তো আমরা খুশি হইতাম। যাই হোক, একটা ছেলের বোধহয় একটা দিক আমরা হইলো। বুঝতে পারছি ওনার গার্লফ্রেন্ড কেন হয় না। যুগ পাল্টে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো মেয়েরা কখনো আমরা এভাবে রেডিওতেই নাম্বার অ্যানাউন্স চাইবে না। করছি এই রকম একটা সুদর্শন যুবক। আচ্ছা, এবং আচ্ছা, আমরা ওই যে ঘটনাটা যেন কি ছিল রেজা এবং ভাই? না, দেখতে শুনতে কিন্তু খারাপ না। একটা পরে সে একটু corporate মানে bank-এ- একটা ঘটনা বলি, মানে মাঝে মাঝে আমি এম্বারেস হয়ে যাই। মানে ডর লাইভ যখন থেকে যাওয়ার পর থেকে এরকম কিছু ঘটনা ঘটছে। আমি একদিন রেডিওতে যাচ্ছি, অফিসে যাব, তো হঠাৎ করে আমার পেছন একটা ছেলে মানে আসতেছে। আমি প্রথমে খেয়াল করি না, তো হঠাৎ করে সে দেখি যে আমার পাশে হাঁটা শুরু করছে। তো আমি প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম, কেন হঠাৎ করে আমার পেছনে হাঁটতেছে। তারপরে বলতেছে যে ভাই, আপনি ডরের সুমন না? পরে বললাম হ্যাঁ, প্লিজ একটু আপনার নাম্বারটা দেন। তারপরে এই সেই, তারপরে লাস্টলি সবচেয়ে যে এই কথাটা বলছে, এইখানে আমি পুরাই লজ্জা পেয়ে গেছি। একটা সেলফি তুলে আপনার সাথে। আমি ভালো। পুরা মানে আমি মুঞ্জে আসলে স্টার, এটা সামনে চিকনে বলে নিল আর কি অনিয়ারে। শুধু মানে star না, এটা সবই superstar। রেজা ভাইয়ের অবদান, এখানে আমাদের কিছু অবদান না। আলটিমেটলি সেলফি তোলার পরে বলতো যে একটু রেজা ভাইয়ের নাম্বারটা, রেজা ভাইয়ের নাম্বারটা। ডেফিনেটলি এটা বলতে আমি জানি। আলটিমেটলি ব্যাপারটা কি, অনেকে ভাই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। অনেকে আসলে নাম্বার আমার চাচ্ছে। আসলে নাম্বার আমারটা মানুষ পেয়ে লাভ নাই। কেন লাভ নাই? আমি আসলে এইসব ব্যাপারে ডিল করি না, বাসায় বা অফিসে, ইভেন রেডিওতেও করি না। প্রোগ্রাম করি এন্টারটেনমেন্টের জন্য, এতটুকুই সীমাবদ্ধ আমি। কারণ আমি কোনো বাবা না যে আমি নাম্বার দিলে মানুষ ফোন করে আমাকে সমস্যা বললো, এগুলো আসলে না কিবরিয়া ভাই। এটা আপনি একটু দয়া করে মানুষকে বুঝাই দেন যে আসলে আমি সমাধানকারী না, কখনো না। না, এটার জন্য আপনি নিজেও দায়ী। আজকে একটা ওপেন কনফেশনের জায়গাতে আছি, মানে টু বি অনেস্ট, আমি প্রথম দিন থেকেই আমি মানুষকে বোঝাবো না। কারণ আমি কেন বোঝাবো না, আমি একটু ওপেনলি বলি। সেটা হচ্ছে যে 1 লাখ মানুষকে বোঝানো খুব ডিফিকাল্ট, বা 1 কোটি মানুষকে বোঝানো খুব ডিফিকাল্ট। যেখানে একজন মানুষকেই আমি বুঝাই উঠতে পারি নাই, সেখানে অফকোর্স আমি হাজার হাজার মানুষকে বলবো না। বাট আমি মেসেজটা দিতে চাই অফকোর্স, সেটা হচ্ছে যে আপনারা যেভাবে রেজা ভাইয়ের ব্যক্তিগত জীবনকে নাজেহাল করেছেন, আপনাদের চেষ্টা অব্যাহত রাখুন এবং সেটার জন্য শুভকামনা থাকবে। সে এমনও হতে পারে যে তার প্রিয় সহধর্মিনী কোনো একদিন দেখবেন তাকে বাসা থেকে বের করে দিয়েছে। কারণ এটা হয়েছে অনেকবার, এটা হয়েছে, হয়ে গেছে। আমারে বলে ছোট ছোট বেশ কিছু ঘটে গেছে। কেন বাইরে যাও? একদিন দুপুরবেলা আমি শুয়ে আছি, আমার ড্রয়িং রুমে শুয়ে আছি, একটা ভোরকা পরে মেয়ে ঢুকে গেছে রুমের মধ্যে, ডাইরেক্ট ড্রয়িং রুমে। আচ্ছা। তো যেটা হয়েছে ঘটনা, আমাদের পাশেই থাকে মেয়েটা, বয়স হবে 18-19, ঢুকে গেছে। ওই মহিলার বোন আসছিল আমার কাছে কোন এক কারণে, অফিসে আসছিল। তো আলটিমেটলি একটা রিকোয়েস্টে আসছিল, তার আপন বোন চলে আসছে বাসায়। তো বাসায় কেউ নাই, পুরো বাসা খালি। ইভেন কাজের একটা মেয়ে, বাসায় একটা মেয়ে থাকে, সেও নাই।
ও 4 তলায়, পুরো বাসা খালি আমি একা, দরজা খোলা ছিল, ঢুকে গেছে, ঢুকে আমার সাথে কথা বলছে। আধা ঘন্টা পর তিথি ঢুকছে রুমের মধ্যে। আমি চাইলে মেয়েটাকে বাইর করে দিতে পারতাম যে তুমি এখান থেকে বের হয়ে যাও, এই জিনিস আমি পারি না ভাই, এটাই আমার সমস্যা, আমি কাউকে না করতে পারি না। কিন্তু বিল গেটস বলছে, মানে যারা সাকসেসফুল লাইফে তারা বলছে যে আপনি না করা শিখুন, না বলা শিখুন। এই কথাটা ওয়ারেন বাফেটের, আপনি যখন না বলা শিখতে পারবেন তাহলে আপনি আগাতে পারবেন, কারণ সবার মন জয় করা সম্ভব না আসলে। যে ধরনের মানুষ আমরা পাই, হয়তো তারা অনেক সাফারার, সে কারণে এরকম করেন। যেই ধরনের মানুষ আমরা পাই এবং যেভাবে মাঝে মাঝে এম্বারেসিং সিচুয়েশনে ফেলে দেয়, আমরা আমাদের এই অনুষ্ঠানগুলো থেকে স্পষ্টভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, জানাচ্ছি, অনুরোধ করতেছি, সেটা হচ্ছে আমরা শুধু কোনো পার্টিকুলার একটা বিষয় নিয়ে রিসার্চ করে, ওই বিষয়টা রিসার্চ বলতে আমরা যেটা বোঝাই, আমরা আমাদের জায়গাটা থেকে বিভিন্ন রকম বই বা অন্যান্য বিভিন্ন রকমের বিষয় থেকে পড়াশোনা করে সেই রেফারেন্সগুলো আপনাদেরকে তুলে ধরি। এটা আপনি আপনার জায়গা থেকে খুব ইজিলি পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম বিষয় যেটা ধরতে হবে যে এটা একটা এন্টারটেইনমেন্ট শো, Right. যেটা মাথায় নিয়ে আমরা এই প্রোগ্রামটার যাত্রা শুরু করেছি এবং এখনো করে যাচ্ছি আপনাদেরকে entertain করার জন্য। আমি রেজা ভাইকে দোষটা দিলাম এই কারণে যে সে আসলে এই না বলতে পারে না, এই না বলতে না পারার কারণে তার ব্যক্তিগত লাইফ অনেক বেশি হ্যাম্পার্ড হয়। সো এটা হচ্ছে ফ্যাক্ট। ইভেন আমাদের ব্যবসাও তো হ্যাম্পার হয়, এটা আপনি সবচেয়ে ভালো জানবেন রাজুকে। রাজু যদি একটু কথা বলতে পারতো, আমার অফিসে কি অবস্থা হয় রাজু একটু বলো। মানে এটা আমি কাউকে খারাপ বলতেছি না, জাস্ট আমার সিচুয়েশনটা আমি সবাইকে বলতেছি। আমি চাই না এরকম সিচুয়েশন আমার ফিউচারে হোক। আমি সবার কাছে আবেদন, আমার রিকোয়েস্ট সবার কাছে, আপনারা এই ধরনের কাজ করবেন না আমার সাথে। রাজু বলো কি হয় আসলে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে সত্যি কথা বলতে গেলে কি, যখন আমাদের টেসের কাস্টমাররা আসে বা এনএক্স ফুয়েলের কাস্টমাররা আসে, একসাথে দেখা যায় 15 জন 20 জন আসেন ওনারা। আচ্ছা ওনাদেরকে বসার জায়গা আমি দিতে পারি না। আচ্ছা, সব ওই যে বাইরের কাছে আসছেন, রেডিওর এই কাস্টমার। সমস্যা, এই সমস্যা, এই সমস্যা। যেমন আমার 2-3টা সিম বন্ধ, সবাই নাম্বার নিয়ে যায়। এমনকি এমনও হয় যে ভাই আমি ভুল নাম্বার দিছি, আমাকে লজ্জা দিয়ে দিছে, ভাই আপনি তো ভুল নাম্বার দিলেন। এটা তারা হয়তো ভালোবাসে বা প্রবলেমে থাকে সে কারণে আসে, বাট আপনি তো সেই মানুষটা না। আপনি তো আসলে আলটিমেটলি প্রবলেম সলভার না। প্রবলেম সলভার না। সে তার জায়গাটা থেকে হয়তো একটা মানুষকে বলতে পারে যে ঠিক আছে, তোমার প্রবলেমটা আমি আরেকটা জায়গায় এরকম স্টাডি করে পড়ছি, ওইখানে আমাদের ধর্মীয় মতে এইভাবে সমাধান দেওয়া আছে, তুমি এটা চেষ্টা করে দেখতে পারো। এই এটুকুর জায়গাটাই ওনাকে যেটা করছে যে ওনার পার্সোনাল লাইফটাকে হেল্প করে ফেলছে। তো যাই হোক, আমরা আসলে অনেক সিরিয়াস টপিক নিয়ে কথা বলতেছি, কিন্তু ডর মানে যে ভয়, সেই জায়গাটা থেকে আমাদের সরা যাবে না। আজকে দিলীপ দাকে আমাদের এখানে রাখার পেছনের অন্যতম কারণটা হচ্ছে দিলীপ দা খুব বেশি এক্সপেরিয়েন্স বিভিন্ন বিষয় নিয়ে, ওইগুলো বিষয় নিয়ে একটু বলবে। তো দিলীপ দা, আপনার কাছে রেজা ভাই কেমন? আপনি তো একদম শুরু থেকেই আমাদের সঙ্গে আছেন বলা যেতে পারে। আমি তো অনেক বিজি ম্যান। আমি তো নাম পরিচয় বয়স বলেন তো মানুষ বুঝবে আপনার ধন্যবাদ। অবস্থানটা। রেজা ভাই, আমি দিলীপ সরকার, আমার বয়স 59 বছর। তো আমি রেজাকে দেখছি যেভাবে, সেটা একটা সাদা কাগজের সাথে তাকে আমি তুলনা করব। তার মনটা ঠিক তদ্রুপ, একটা সাদা কাগজ যেখানে কোনো আঁক নাই, কোনো লেখা নাই। এটাই আমার মানে অবজারভেশন। আপনার অবজারভেশন। এই জন্যই এই যে সাদা কাগজ বলে যে কেউ এসে মানে একে ওকে একদম কাটিকুটি করে দেয়, ইচ্ছা মতো একে ঝুঁকে যায়। আচ্ছা, বুঝতে পারছি আজকে হচ্ছে এরকম অবস্থা হয়েছে কি ভাই, মুড়ি চানাচুর খাওয়ার পর একটু অন্যরকম হয়ে গেছে। লাস্ট ঈদে সুনামগঞ্জে তো আমি গেলাম, ওখান থেকে আমি লাইভে আসছি আমার পেজে আর কি। তো আমি আবার সুনামগঞ্জ যাব ডরের জন্য লাইভ করতে। কারণ একটা জায়গায় যাওয়ার পরে, একটা বিশেষ জায়গা আছে সুনামগঞ্জে, সেখানে যাওয়ার পরে আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। এটা সুনামগঞ্জ শহর থেকে দূরে, ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার লাইফে। কারণ আমি তো আসলে এগুলোর পিছনে থাকি সারা জীবন, এগুলোর পিছনে আমি মানে এই আনওয়ান্টেড জিনিসগুলো মানে সবসময় আমি চেষ্টা করছি খুঁজে বের করার। তো আমার এক্সপিরিয়েন্স হয়েছে কিছু ব্যাপারে, সেগুলো আমি শেয়ার করবো। আমাদের একটা ব্রেক হতে পারে, ব্রেকের পরে আমি বলবো দিলীপ ভাইয়ের কিছু ঘটনা আছে বলবে। আপনাদের যদি থাকে এদের সময় বাড়ি থেকে কোনো ঘটনা যে ঘটে থাকে আপনারা বলেন। তাহলে আমরা ব্রেক থেকে আসি। আচ্ছা, না, ব্রেকে যাওয়ার আগে আমি কিছু গুড নিউজ দিতে চাই। সেটা হচ্ছে আপনারা যে পেজটাতে আমাদেরকে লাইভ দেখেন, সেই পেজটা অলরেডি একটা নতুন ফর্মে, নতুনভাবে খুব শীঘ্রই আপনাদের সামনে আসবে। এবং আমরা প্রতি মাসেই, প্রতিটা এপিসোডেই আপনাদের জন্য, যারা এই পেজে অ্যাক্টিভ থাকবেন এবং যারা ডরের টিম মেম্বার হিসেবে, ঘোস্ট হান্টার টিম মেম্বার হিসেবে কাজ করবেন, তাদের জন্য আমরা বিশেষ কিছু গিফটের ব্যবস্থা রাখবো। সেটা স্পেশালি উইল অ্যারেঞ্জড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সো বিশেষ করে ঈদের পরে যারা আমাদেরকে শুনছেন,
তাদেরকে আমরা বলবো যে একটু বেশি বেশি অ্যাক্টিভ থাকার জন্য। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট ছিল, বেশ কয়েকটা অ্যানাউন্সমেন্ট আমরা দিয়েছিলাম, যেমন রেজা ভাই হয়তো ফলো করেছেন, সেটা হচ্ছে যে আমরা একটা বিশেষ করে ফেসবুকে যারা অ্যাক্টিভ আছে তাদের মধ্যে থেকে সবাইকে বেছে নিয়ে একটা বোর্ড মিটিং করে তাদের ফিডব্যাক নিতে, পজিটিভ নেগেটিভ কি বলে, কারণ আমরা তো এরকম ভাবে বসি, ওনাদের সঙ্গে একটু বসা দরকার। এটা খুব শীঘ্রই হবে। আর আমরা একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে এই পেজ থেকে আমরা 10 জন অ্যাডমিন আমরা এখানে দিব, এবং 10 জন অ্যাডমিন সেই সব যাদেরকে সিলেক্ট করা হবে যারা খুব বেশি অ্যাক্টিভ, পেজের ভালো মন্দ বিষয়গুলো খেয়াল করেন। খুব বেশি আশানুরূপ রেজাল্ট পাই নাই, আমি 2 থেকে 3 জনকে দেখেছি যারা আলটিমেটলি অ্যাক্টিভ, হয়তো অ্যানাউন্সলি আমরা তাদেরকে অ্যাডমিন করে ফেলবো। আমরা যে আপনারা আমাদের সাথে সাথে থাকেন, আমরা যেরকম আপনারা সেরকম হন, রাইট। সো এটা হচ্ছে ফ্যাক্ট। আমরা ছোট্ট একটা বিরতি নিব, খুব ইনফর্মালি আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বললাম, যদিও ডর মানে ভয়, এই যে ব্যাপারটা সেই ফ্লেভারটা একেবারেই নাই। এটা বেসিক্যালি ঈদের প্রোগ্রাম বলেই এরকম, আমরা আসলে একটু আড্ডা দেওয়ার ফ্লেভারে আছি। সো আশা করছি আপনারা বিষয়টাকে অন্যভাবে দেখবেন না, প্লিজ। সো আমরা ফিরে আসছি মাত্র 4 মিনিট পরে। ডর মানে ভয়, ফাউন্ডেড বাই ডর এক্লিপস। আমরা ফিরে আসলাম প্রিয় শ্রোতা। কাহিনী আসলে এটাই সত্য, কারণ আমি জানি যে আপনারা অনেক বেশি বোর ফিল করতেছেন। আসলে বোর কেন হচ্ছে জানেন? কারণ মাইক্রোফোন সামনে বোর হচ্ছে কারণ মাংস খাওয়ার পরে শরীরের বডি আর কুলাচ্ছে না, মনে হচ্ছে ঘুমায়। আচ্ছা, আমি রেজা ভাই একটা জিনিস একটু জানতে চাই, এইখানে যেটা হয় যে মানে কোরবানির ঈদ, তুমি এরকম ভাবে কথা বলতেছো কেন? তুমি যেরকম ভাবে কথা বলো এরকম ভাবেই কথা বলো। ও কিন্তু ফর্মাল হয়ে গেছে না, পুরা বেশি ফর্মাল হয়ে গেছেন ভাই। আপনি ইজি থাকেন শোন ভাই, ইজি ইজি ইজি। আমরা তো আরজে ভাই, ফেমাস আরজে, আমি তো আরজে মারজে না, তারপর আমি কথা বলছি না। বিষয়টা হচ্ছে যে একটা ব্যাপার আমি বলি কি ভাই, এটা আশ্চর্য ব্যাপার, সবার জানা উচিত। পৃথিবীতে কুকুর বিড়ালের সংখ্যা কি বেশি না? অনেক বেশি না? চোখে পড়ে বেশি কিনা জানি না, আলটিমেটলি তো সব দেশে কুকুর বিড়াল আছে। যেভাবে মারা হচ্ছে মনে হয় দেখেন বেশি আছে। কুকুরের ক্ষেত্রে আমি ধরি, কুকুর কিন্তু হারাম আমাদের ধর্মে, মানে কুকুরের মানে নাকের যে ইয়েটা পানিটা, কুকুর পৃথিবীতে বেশি। আলটিমেটলি প্রতিটা শহরে শহরে অলিগলিতে কুকুর আছে। গরুও কিন্তু আমরা খেয়ে ফেলি, আলটিমেটলি গরু আমরা খেয়ে ফেলি, তারপরও গরুর সংখ্যা কমে না। যেহেতু কুরবানির চাষ করা হয় ব্যাপার, কুরবানির ব্যাপারটা সেম চাষ করা হয়, কিন্তু জার্মান শেফার্ড বিভিন্ন ধরনের যেগুলো ব্রিডিং করা হয় ডগগুলা, ওগুলো চাষ করা হয়, অনেকে বিজনেস করে, গরুর বিজনেসও করে। গরু কিন্তু কুকুর চাষ করে, কিন্তু কুকুর কেউ খায় না। কোরিয়ানরা খায় বা বাঙালিরা খায় না, বা এশিয়া থেকেও খায় না, মানে সাউদার্ন এশিয়াতে। আলটিমেটলি গরু কিন্তু এত মানুষ খায়, তারপর গরুর সংখ্যা কমে না। যেহেতু কুরবানি, এই জন্য এটা বললাম এই কারণে, কারণ আল্লাহ এটাতে বরকত দিচ্ছে। না, সেটা হয়তো একটা ব্যাখ্যা আছে, কিন্তু আপনি যদি সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা চান, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি বেশি বেশি উৎপাদন করতেছেন। সো ওইটা নিয়ে আসলে উৎপাদন ফার্মিং কিন্তু গরুর হচ্ছে, ছাগলের হচ্ছে, কুকুরের হচ্ছে, পাখির হচ্ছে, সব পশু পাখির হচ্ছে না, কিন্তু ওইটার ডিমান্ড অনুসারে ওইটা সাপ্লাই হচ্ছে। আপনি কুকুর যদি এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি মনে করে যে একটা করে কুকুর বাসাতে, তাহলে দেখবেন যে ওটার ফার্মটাও অন্যরকম হয়ে গেছে। গরু কিন্তু সব বাসায় নাই ভাই, তারপরও দেখেন আপনার রপ্তানি হচ্ছে, আমদানি হচ্ছে গরু। আর গরুর খাবার ব্যাপারটা কিন্তু গরুটা এশিয়াতে খায় বেশি। আচ্ছা, বিদেশে ল্যাম্ব খায়, ল্যাম্ব পর্ক খায়, এই গরুটা এশিয়াতে বেশি খায় মানুষ। আপনি চলে যান ইউরোপে, চলে যান, কত পার্সেন্ট লোক গরু খায় বলেন? সো ওই গরুগুলো কোথায় যাচ্ছে? ওগুলো এখানে আসছে। আলটিমেটলি গরুগুলো চলে আসছে, গরুর সংখ্যা কমতেছে না কখনো। আমি মনে করি কি আড্ডা দিতেছি ভাই ডরের মধ্যে। যেহেতু ঈদ ভাই, ঈদ ভাই, যেহেতু ঈদ গেল, গরুর ঈদ গেল, মানে না যে গরুর হাড্ডি মাটি অনেকে ঝুলে রাখেন জিন্দে খাওয়ানোর জন্য, এগুলো করেন না। আমি জাস্ট রাইট, এটাই আমি বলতে যাচ্ছিলাম যে গরুর হাড় মানে এরকম ঝুলিয়ে রাখা হয়, আমি বেশ কিছু বাড়িতেও দেখেছি, এবং এখন তো হাড়ের ছড়াছড়ি আছে রাস্তায়। গরুর হাড় ঝুলায় আপনি দেখেন বাড়িতে শুধু না, অনেক সময় ট্রাকের পিছনে দেখবেন থাকে, ট্রাকের নিচে অনেকে স্যান্ডেল ঝুলায়, খেয়াল করছেন এটা? স্যান্ডেল ঝুলায়, গরুর হাড় ঝুলায়। না না না, আমি ওটা মানুষ মনে করে এটা শিকল থাকে না, ঝুলায় রাখে রাস্তার সাথে, ওটা শখের জন্য না। অনেকে স্যান্ডেল ঝুলায়, অনেকে একটা ভূতের মাথা দেখবেন আট করা থাকে ট্রাকের পিছন দিকে, অনেকে কিছু ঝুলায় রাখে। এটা ট্রাকের সমিতি যারা আছে ওদের সাথে কথা যখন আমি বলছিলাম, জানতে পারলাম ওরা এটাকে মনে করে বদনজর থেকে বাঁচার জন্য, কারণ ট্রাক অ্যাক্সিডেন্ট বাংলাদেশে বেশি হয় বাসের তুলনায়, ট্রাকের চেসিস ভেঙে যায় ওভারলোড নেওয়ার কারণে। তারা মনে করে যেটা বদনজর থেকে বাঁচার জন্য তারা জুতা ঝুলায়, গরুর হাড্ডি ঝুলায়, বিভিন্ন ধরনের জিনিসপত্র তারা ঝুলায়। এটা একটা কুসংস্কার আমি মনে করি, তারা এটা করে, এবং আমার কাছে মনে হয় এটা একটা এক ধরনের শিরক। কিবরিয়া ভাই, মেবি আলটিমেটলি এটাই সত্যি কথা। যদি আপনাদের আশপাশে কোনো থাকে, ট্রাক ড্রাইভার থাকে, জিজ্ঞেস করলে পাবেন। জিনের আপনি যেটা বলেছিলেন যে জিনের খাবার হিসেবে গরুর হাড়, গরুর হাড় না, যে কোনো খেয়ে থাকে, যে কোনো হাড়ে ওদের খেয়ে থাকে না। সময়টাতে কি জিনদের উৎপাত কি একটু বেশি বাড়তে পারে নাকি? গরুর হাড়টা হচ্ছে প্রিয় খাবার, মানে হাড় প্রিয় খাবার, শুধু গরুর না, যে কোনো হাড় প্রিয় খাবার, এবং সেই হাড় যে হাড়ে সামান্য মাংস লেগে থাকে সেইগুলা জিনরা প্রিয় মানে বেশি করে খায়। আপনারা দেখবেন একটা জিনিস, যে যখন কুরবানির ঈদ হয়, কুরবানির যে মাংসটা হয় আমরা যেটা করি, কিন্তু এটা যে গরুরই হাড় তা কিন্তু বলা যাবে না, এটা যে কোনো হাড় হতে পারে, মানুষের হাড়ও হতে পারে। গরুর হাড়টা কি করি আমরা, কিন্তু আলটিমেটলি গরুর হাড়টা কিন্তু ফেলে দেই, এবং হাড়টা আমরা কিভাবে খাই, পুরোটা চুষে খেয়ে ফেলি। মুরগির হাড়টা খাওয়ার সময় মুরগিতে হাড়ে মাংস লেগে থাকে কিছু কিছু, গরুর ক্ষেত্রে এটা হয় না, বা খাসির ক্ষেত্রে এটা হয় না, আমরা চুষে খাই ফেলি। আর একটা ব্যাপার আছে যেটা সহি
গরু আমরা যখন কোনো কুরবানি দিই এটাকে ভাগ করি, আমরা 3 ভাগে ভাগ করি, এক হার নিজের জন্য, একটা ভাগ আত্মীয় স্বজন, একটা গরিব দুঃখের জন্য। এটা একটা সিস্টেম। যদি কেউ ভাগটা না করে, পুরা গরুটা নিজে খেয়ে ফেলে, নিজের পরিবার খেয়ে ফেলে, তারা ক্ষতিগ্রস্ত হয়। এটা আমার চোখে দেখা ভাই। এখন যদি বলেন জিন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, হতে পারে জিন দ্বারা। অলৌকিক ভাবে যদি বলেন চলো অলৌকিক হতে পারে। আচ্ছা, না কিন্তু ওই যে আপনি যেটা বললেন না, আপনি কিন্তু এর আগের পর্বে একটা কথা বলছিলেন, গতিকের ব্যাপারটা। হ্যাঁ। আমি দেখেছি অনেক পরিবারেই এই যখন কোরবানিটা হয়, যে ব্লাডটা পড়ে যায়, ওইখান থেকে অল্প একটু ব্লাড নিয়ে যেন কি জানি করে। রাইট। আমি আমার বন্ধুই করে। হ্যাঁ, তো আমি অনেক পরিবারে কিন্তু এই জিনিসটা দেখছি। সো আমার আত্মীয়ের মধ্যে একজনকে আমি দেখছি, মানে আমার কাছে খুব স্ট্রেঞ্জ মনে হয়। এটা নিয়ে নাকি বলে যে এইটুকু দিলাম অমুকরে খাওয়ানোর জন্য, অমুকটাকে নাম বলে না, বলে আমি পরে বুঝতে পারি যে জিন টিন কিছু একটা পোষে বা কিছু করে। এই ব্যাপারে বলি আমি ছোট করে, গরুর ব্লাড যেটা পড়ে যায়, মানে ওই ব্লাড জবাই করার সময় তাজা ব্লাডটা যখন পড়ে, এটা গরু হোক মুরগি হোক খাসি হোক কোনো সমস্যা নেই। যে ফিনকি দিয়ে রক্ত পড়ে না জবাই দেওয়ার সময়, ফিনকি দিয়ে সেই রক্তটা তারা বাড়িতে নেয়, নিয়ে সেটা ঠিক স্টিলের বোলের মাঝখানে একটা মিষ্টি রাখে তারা, মিষ্টি ঠিক মাঝখানে মিডিলে মিষ্টি রাখবে, যে মিষ্টির অর্ধেক অংশ যাতে ডুবে থাকে, এবং এর মধ্যে পান দিবে, পানের ডাটা দিবে, আর বিভিন্ন ধরনের খাবার দেয়, দিয়ে 3 রাস্তার মোড়ে তারা রেখে আসে রাতের বেলা। স্ট্রেঞ্জ। এবং এটা সবচেয়ে বেশি হবে আপনার রাঙ্গামাটিতে গেলে পাবেন, সবচেয়ে বেশি রাঙ্গামাটিতে এটা হয়। এটার ইয়েটা কি, মানে এটা ইয়েরা করে যে যারা মংরা থাকে যারা, হ্যাঁ আমি তাদেরকে নেগেটিভ বলতেছি না, এটা তাদের সিস্টেম আর কি, তাদের হয়তো রিলিজিয়াস বলে, মং বলে, ওরা বিলিভ করে যদি আমি এটা বলি দিয়ে দিই, কাউকে খাওয়াই দিই, সে আমার জন্য কাজ করবে, সেটা হচ্ছে জিন, এটা বা শয়তান। ওকে, হয়তো ওদের রিলিজিয়নের জায়গা থেকে ওটা অন্যরকম, কিন্তু আমাদের জায়গা থেকে এটা ব্ল্যাক ম্যাজিক। এটা তো অবশ্যই ব্ল্যাক ম্যাজিকের একটা মাধ্যম, অফকোর্স। আচ্ছা দিলীপ দা, আপনার স্টোরি শোনার জন্য আসছে এখানে, বলেন কি কাহিনী। আমি এখন যেটা বলবো সেটা গত আগস্ট মাসের ঘটনা। আমার এক আত্মীয়, উনি মারা যান। এটা বরিশাল অঞ্চলের একটা গ্রামের কাহিনী। তো আমি সেখানে যাই। ওনার মৃত্যুর 10 থেকে 12 দিনের পরে কিছু প্যারানর্মাল ঘটনা ঘটতে থাকে ওই বাড়িতে। বাড়িটা বেশ বড় বাড়ি, প্রায় 26-27টা ঘর আছে। যে তাকে কবর দেওয়া হয়েছে। তো 8টার দিকে রাত। একটু থামাই দিলীপ ভাই, আপনি হিন্দু ধর্মদের কবর দেওয়া হয় কেন হয় এটা একটু বলে দেন। আমরা জানি যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, সনাতন ধর্মাবলম্বী, তাদেরকে আগুনে পোড়ানো হয়। তো উনি তো সিনিয়র ছিল, বয়স্ক লোক ছিল, যার কথা আপনি বলতেছেন মারা গেছে, তো উনাকে কেন ইয়ে করা হলো? হিন্দু ধর্মে দুটাই অ্যালাউ করে, পোড়ানো এবং কবর দেওয়া। এটা হ্যাঁ, তো যাই হোক তাকে কবর দেওয়া হয়েছে। তার 11-12 দিনের পরে 8টার দিকে রাত, আমাদের এক আত্মীয়, উনি মোটরসাইকেলে বের হবেন বাড়ি থেকে মেন রোডের দূরত্ব প্রায় 1000 থেকে 1200 ফিট। আচ্ছা, উনি যখন মোটরসাইকেল স্টার্ট দেওয়ার পরে হেডলাইট দিলেন, দেখেন যে কবরের উপরে সে বসে আছে। তখন তার বিশ্বাস হয়নি যে এটা কি, তখন সে হেডলাইট হ্যালুসিনেশন মনে করছে। হ্যাঁ, তারপরে সে হেডলাইটটা তার দিকে ধরে, ওই কবরের দিকে, দেখে যে না, সত্যিই একটা লোক বসে আছে, এবং যে মারা গেছেন উনি। তার একটু স্বভাবতই ভয় লাগছে, কিন্তু সে ছেলেটা বেশ সাহসী। তো সে মোটরসাইকেল স্টার্ট দিয়ে সে মেন রাস্তায় যখন ওঠে, তখন সে একটা অটো, মানে ব্যাটারি চালিত গাড়ির সাথে ধাক্কা খায়। তখন তার একটু ভয় লাগতেছিল, কিন্তু তবু তাকে যেতে হবে। তো সে মোটরসাইকেল চালাচ্ছে, তার কাছে মনে হয় যে মোটরসাইকেলটা কে জানি টেনে ধরে রাখছে, ভার লাগতেছে। তো যাই হোক, সে যখন হাইওয়েতে ওঠে, তখন সে একটা বাসের সাথে আবার ধাক্কা খায়। এভাবে সে বরিশাল শহরে পৌঁছাইতে তাকে 4 বার অ্যাটেম্প নেওয়া হয় তার উপরে, 4 বার সে ধাক্কা খায়। তার প্রচন্ড ভয় হয়। সে তখন বরিশালের একজন মহিলার কাছে যান, যিনি এই জিন বা ঝাড়ফুঁক করেন। যাওয়ার পরে তাকে ঝাড়ফুঁক দেওয়া হয় এবং সে মোটামুটিভাবে সুস্থ হয়ে ফেরত আসে। এইরকম ঘটনা ঘটতে থাকে। একদিন আমিও দুপুরবেলা যে রাস্তাটা দিয়ে ঘরে বা বাড়িতে ঢুকতে হয়, সেই রাস্তাটার এক পাশেই অনেকগুলো কবর আছে, বিভিন্ন জেনারেশনের কবর ওগুলা। তো ওখানে ঢুকলে পরেই শরীরের ভিতরে কেমন জানি একটু ভার লাগে, এটা আমি লক্ষ্য করছি। তো দুপুরবেলা আমি আসছি, তো ওখানে গাছ আছে অনেকগুলা। তো এই গাছের ভিতর থেকে কাশি দিলে যেরকম শব্দ হয়, এরকম একটা শব্দ হলো। আচ্ছা, আমি চিন্তা করলাম কি ব্যাপার, পেঁচা টেচা এখন ডাকে নাকি। ওটা হচ্ছে আমড়া বাগান। তো আমরা সাধারণত অতটা ঝোপঝাড় হয় না, দেখা যায়, যদিও এখন আমড়ার সিজন। তো ভালো করে লক্ষ্য করলাম যে না, কোনো পাখি নাই। তো একটা ঢিল ছুড়লাম, কোনো পাখির ওড়ারও কোনো কিছু। তারপরে আবারও কাশি দিচ্ছে। যাই হোক, আমি চলে আসলাম। এসে আমার ওয়াইফকে বললাম যে এই ব্যাপার। এ বলেছে না, তুমি এটা ভুল শুনছো, কোনো পাখি টাকি হইতে পারে, কেউ হইতে পারে। ঠিক আছে। আমি সেই দিনই আবার রাত্রে আমার এক আত্মীয় আসছেন, 9টার দিকে, 9টা সাড়ে 9টার দিকে, একই রকম শব্দ, একই রকম গলার আওয়াজ উনি দিচ্ছেন।
তো সে মোটামুটি ভয় পেয়ে একদম ঘেমে টেমে এসে অস্থির অবস্থা তার, সে প্রচণ্ড ভয় পেল। কিন্তু এরকমভাবে বিভিন্নভাবেই এইটা ডিস্টার্ব করা শুরু করলো। আমি রেজা ভাইয়ের কাছে প্রশ্ন করব যে এটা কিভাবে সম্ভব এইভাবে। তারপরে আরও কিছু দেখা গেল যে ওই বাড়িতে একটা ঘরে বারান্দায় সে মাঝে মাঝে এসে বসতো এবং পান খেত। মানে আপনি কি নিজের চোখে দেখছেন এটা? না, আমি নিজে চোখে দেখিনি, আমি ওই শব্দটাকে শুনছি। আচ্ছা, শব্দটা শুনছেন শুধু? হ্যাঁ। তো ওখানে নাকি এসে সে বসে থাকে এবং অনেক সময় নাম ধরে ডাকে রাত্রে। তো এটা আমার কাছে অতটা বিশ্বাসযোগ্য হলো না, কিন্তু এটা ঘটতেই আছে। তো রেজা ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে এটা কি আসলেই সত্য, না এরকম ঘটনা পৃথিবীতে ঘটে না ঘটে না? দেখেন, একটা ব্যাপার হচ্ছে হ্যালুসিনেশন যেটা হয়, যদি একটা পরিবারে 5 জন মেম্বার থাকে, সেই 5 জনের মধ্যে একজনের হ্যালুসিনেশন হয়, সেটাকে মানা যায়। যদি 5 জনের হ্যালুসিনেশন হয়, তাহলে সেটাকে মানা যায় না, তখন সায়েন্স ফেল করে। এটা আমি বলবো। শোন ভাই, আপনি কি একমত কিনা আমার কথা? আমি একমত। 5 জন তো আর মেন্টাল হতে পারে না। সেটাই, আমি সেক্ষেত্রে এখন সম্পূর্ণ এক। আমাকে একটু ভিন্ন কথা বলতে হবে এখন, যে কথাটা অনেকের পছন্দ নাও হতে পারে। অতৃপ্ত আত্মা, আমি বিলিভ করি একদিক থেকে অতৃপ্ত আত্মা, যদি কোনো মানুষ মারা যায়, সেই মানুষের কোনো একটা শেষ ইচ্ছা থাকে, যে ইচ্ছাটা সে পূরণ করতে পারে নাই, অথবা তার এমন কোনো লেনদেন, এমন কোনো দেনা বাকি আছে, বা এমন কোনো কাজ অর্ধেক করে গেছে। কিছু মানুষ কিন্তু হঠাৎ করে মারা যায়, হঠাৎ কোনো নিউজ ছাড়া। আর কিছু লোক থাকে অসুস্থ হইতে 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 মারা যায়। যারা হঠাৎ মারা যায়, আপনার উনি কি যার কথা বলছেন, উনি কি হঠাৎ মারা গেছিল? হ্যাঁ, হঠাৎ মারা গেছে, হার্ট অ্যাটাকে মারা। যাদের হঠাৎ মারা যায় রোগী, বা যেসব মানুষ, তাদের কোনো ইচ্ছা থাকে যেটা সে ফিল আপ করার জন্য সে বারবার ব্যাক আসে। যদিও এটার কোনো ব্যাখ্যা নাই, আমাদের ধর্মীয় ব্যাখ্যাও নাই। আমি মনে করি এগুলো কিতাবের কথা, হ্যাঁ, তাও এগুলো সহি কিতাব কিনা আমি জানি না, এটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম। তো ওই আত্মাগুলো ব্যাক করে আসে, এসে ফ্যামিলি মেম্বার কারোর সাথে কমিউনিকেট করার চেষ্টা করে, স্বপ্নের মাধ্যমে হোক, সরাসরি হোক। যদি খুব ভয় পেয়ে যায়, তাহলে সে আর কমিউনিকেট করতে পারে না। একটা মজার ব্যাপার বলি আপনাদেরকে, আত্মা বলেন, জিন বলেন, তারা আমাদেরকে তাদের তুলনায় শতগুণ বড় দেখে। এটা কি জানেন কি ভাই? তারা আমাদেরকে বিশাল বড় দেখে। একটা পিঁপড়া যেরকম ছোট আমাদেরকে বড় দেখে, আমরা যেমন হাতিকে বড় দেখি, ঠিক তেমনি তারা আমাদেরকে বড় দেখে, তারাও আমাদেরকে ভয় পায়। যদি আপনি ভয় পায় যান, বড় দেখে সাইজে বড় দেখে, সাইজে বড় দেখে তারা। আমি এরকম শুনছি, মানে দিলীপদা যেটা বললো সেটা হচ্ছে যে এরকম যদি কখনো আনইউজুয়াল কোনো ঘটনার মুখোমুখি হন, ধরেন বাসার মধ্যে আপনি একা আছেন এবং আপনি কিছু গেস করতেছেন আপনার ড্রয়িং রুমে বা আপনার কিচেনে কোন একটা কিছু মুভ করতেছে, বা এটা সামথিং, এটা নর্মাল না, এটা অ্যাবনর্মাল, বা আপনি কিছু একটা বুঝতে পারছেন যে অশরীরী কোনো একটা কিছু প্রেজেন্স হয়ে গেছে আপনার বাসার মধ্যে, সেক্ষেত্রে আপনার মুভমেন্টটা হবে, আপনি ভয় পাবেন না, বা ভয় পেলেও সেটা প্রকাশ করবেন না। ব্যাপারটা এরকম যে এখানে কি করতেছো, তোমার জায়গা তো এটা না, আমাকে কেন ডিস্টার্ব করতেছো। মানে মুভমেন্ট হবে এরকম যে বোল্ডলি আপনি তাকে এখান থেকে চলে যেতে বলতেছেন। সো তাইলে অনেক সময় নাকি এটা কাজ করে, সেক্ষেত্রে ওরা মুভ করে এখান থেকে চলে যায়, অথবা কমিউনিকেট করার চেষ্টা করলেও তারা রিপ্লাই করতে পারে আপনাকে। সারা ওয়ার্ল্ডে যে ধরনের ঘোস্ট হান্টিং শো হয়, সবগুলোর প্যাটার্নই একরকম। আমি গৌরব তিওয়ারির নাম বারবার নেই, বিকজ আসলে আমাদের পুরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সে একজন পায়োনিয়ার, তার অনেক ফ্যান ফলোয়ার এবং তাকে অনেকেই হয়তো বা চিনে। এছাড়াও আপনি যদি বলেন অস্ট্রেলিয়া, আমেরিকা, এসব বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন রকম প্যারানরমাল সোসাইটি আছে। তো আপনি ন্যাশনাল জিওগ্রাফিতে রিসেন্ট যে শোগুলা হয়, ঘোস্ট হান্টার যে শোগুলা, সেখানেও দেখবেন। আমি লাস্ট একটা শো দেখলাম, খুব ইন্টারেস্টিং। ওরা একটা বাসায় যাচ্ছে, ওই বাসাটা তাদেরকে নিউজ দিচ্ছে যে এই বাসায় এরকম এরকম আনইউজুয়াল ঘটনাগুলো ঘটে, তোমরা একদিন আসো, এই পুরো বাড়িটা নিয়ে তোমরা একটু দেখো কোনো কিছু পাও কিনা। তো ওরা বেসিক্যালি যেটা করে, সাইন্টিফিক্যালি প্রুফ করে যে এটা আদৌ আছে কিনা। এবং ওদের ওই যে আমরা যেই ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস যে ভাই এগুলো আছে, ওইগুলোর কথা নিয়ে যায়, এবং ওদের প্রেজেন্টেশনের স্টাইলটা হচ্ছে পুরো স্টোরিটা আগে ওরা শোনে যে এই বাড়িতে কি হয়েছিল, এখানে একটা বাচ্চা মারা গেছে এবং বাচ্চাটা এত বছর বয়সে মারা গেছে। এবং ওরা যেটা হয় যে বাসার ড্রয়িং রুমে দেখে বাচ্চাটা নাকি মাঝে মাঝে মুভ করে, এই সিঁড়িতে এসে নাকি বাচ্চাটা কান্নাকাটি করে। তো এরকম ভাবে পুরো জিনিসটা আগে দেখায়, তারপরে সিঁড়িগুলো দেখায়, বাচ্চার ড্রয়িং রুম দেখায়, তারপরে পুরো বাড়িটা অন্ধকার করে দেয়। এটা হন্টেড, এই প্রোগ্রামের নাম। এক্স্যাক্টলি, পুরো বাড়িটা অন্ধকার করে দিল এবং বাইরে থেকে বাড়িটা দেখাচ্ছে, ভেতরে ক্যামেরাগুলো সেট করলো, 3-4টা টিম ভাগ হয়ে গেল। তারপরে বাচ্চা কোথায় এসে কান্না করে, বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাচ্চাকে খুঁজে পেতে হলে কি করতে হবে? বাচ্চারা কি পছন্দ করে? বাচ্চারা বারবি ডল পছন্দ করে। একটা বারবি ডল নিয়ে আসলো, নিয়ে এসে সিঁড়ির উপর রেখে দিল। সিঁড়ির উপর রাইসে পাশে হচ্ছে ইএমএফ না কি বলো ওটাকে, ডিভাইসটা, ইএমএফ ডিটেক্টর, ওই যে ম্যাগনেটিক যে ডিটেক্টর ডিভাইসটা আছে, ডিভাইসটা পাশে রেখে দিল। এখন আপনাকে 1 ঘন্টা বিভিন্ন জায়গাতে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরাবে। এইটা একবার ফোকাস করবে, ঠাস করে এটা ফোকাস করবে, ওইটা ফোকাস করবে, ঘরের মধ্যে ঘুরতেছে, ওইখানে ডার্ক লাইটে যে ক্যামেরাগুলো সেগুলোতে কেমন লাগতেছে, আপনার মধ্যে একটা সাসপেন্স তৈরি করবে। পুরা সময়টা জুড়ে কিছুই পাইলো না। শেষ পর্যায়ে কি হইলো, হঠাৎ করে ওই যে ডিভাইসটা রাখছিল ওই বারবি ডলের কাছে, ডিভাইসটা টট করে উঠলো। না কিন্তু ভাই ওই হন্টেড ক্যামেরা দেখা যায় কিচেনের জিনিসপত্র কে জানি ছুঁড়ে ছুঁড়ে ফেলতেছে। কথা বলতেছি,
ওইটা গেল এরকম, এবং এরপরে কি হলো, দৌড় দিয়ে আসলো, বললো যে সামথিং রং বা এরকম, কেউ একজন ডাকলো, এই যে এখানেই পর্ব শেষ। আমি যেটা দেখলাম এখানেই পর্ব শেষ। হয়তো আমি বাকিগুলো দেখি নাই, আমি যেটা শুনলাম যে এরকমও হয় নাকি পাথর ছুঁড়ে মারছে, এরকম ঘটনা ঘটছে, ভেঙে ফেলছে, চেয়ার টেবিল আস্তে আস্তে ভেঙে ফেলতেছে ক্যামেরার সামনে, অদৃশ্য, কেউ কিছু নাই। এখন বিদেশে আমেরিকার মতো জায়গায় তারা যদি বিলিভ করে, আমরা তো তাদের চেয়ে অনেক পিছিয়ে আছি, আমরা তো এখনো ঢুকতেছি সব লাইনে। প্রথম কথা হচ্ছে প্যারানর্মাল ওয়ার্ল্ড এক্সিস্ট করে, এটা যদি আপনি বিলিভ না করেন, জোর করে বিলিভ করানোর মতো কোনো অনুষঙ্গ নাই, অবশ্যই এক্সিস্ট করে, কিন্তু এটা এক্সিস্ট করে, এবং এটা সায়েন্স অস্বীকার করে নাই, সায়েন্স এটাকে রিসার্চ করতেছে। আসো প্যারাসাইকোলজি বলে একটা ব্যাপার আছে, হ্যাঁ, এবং সায়েন্স এটাকে রিভিল করতেছে। আমার কাছে কেন জানি মনে হয় ভাই, আমি এই কিছুদিন যাবত এই শোটাগুলো করে দেখলাম, এই প্রবলেমগুলো সারা ওয়ার্ল্ডের সিমটম একই রকম, সারা পৃথিবীতে একই রকম সিমটম, সারা ওয়ার্ল্ডে। আপনি ওই বাইরের দেশেও যান, এখানেও করেন, যেটাই করেন, সারা ওয়ার্ল্ডে সিমটম গুলো, জিন পজেস পেশেন্ট গুলো একই রকম হয়। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমরা যে জগৎটা দেখতে পারি না, ধরেন আমাদের চোখের সামনে যেটা নাই, এটা আনইউজুয়ালি আমাদের সামনে যারা প্রেজেন্ট করছে তারা সবসময় ভয়ানক ভাবে প্রেজেন্ট করছে। আপনি দেখেন এলিয়েনদের নিয়ে যে ছবিগুলো হয়েছে প্রথম দিকে, কত ভয়ানক ছবি। এরপরে দুই একজন কিন্তু যারা এলিয়েন আসলো, খুব সুন্দর সুন্দর ক্যারেক্টার দিয়ে, কিছু আমি সাউথ কোরিয়ার কিছু মুভি দেখলাম, খুব সুন্দর সুন্দর পিচি পিচি এলিয়েন দিয়ে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের মুভি করছে। ইন্ডিয়াতেও হয়েছে, যেখানে ঋত্বিক রোশন অভিনয় করছে, হ্যাঁ। তো এইরকম বিষয়গুলা, তো আমাদের সামহাও ওদের চরিত্রগুলো আমাদের সামনে ভালোভাবে প্রেজেন্ট করা হয় নাই। যেমন ওই ঘটনাটা তো আমি একবার আপনাকে বলছি, আমি আবারও এটা বলতে চাই। সেটা হচ্ছে গৌরব তিওয়ারি একটা পাবলিক সেশনে একটা বক্তব্য দিচ্ছে, বক্তব্য দিতে গিয়ে উনি বলতেছে, ধরেন আমি কালকেই মারা গেলাম এবং আমি ওয়ার্ল্ডে এক্সিস্ট করতেছি। গৌরব তিওয়ারি কিভাবে মারা গেছিল আপনারা তো জানেনই, যে উনি ওয়াশরুমের ভিতরে মারা গেছিল এবং ওনার গলাতে দাগ পাওয়া গেছে। উনি আসলে সুইসাইড করছে নাকি কেউ ওকে মেরে ফেলছে, গলাতে দাগ পাওয়া গেছে কিছু দিয়ে, সেই জিনিসটা তো কিচেন এতে নাই, ওয়াশরুমে নাই, ওয়াশরুমে এটাই বলতেছে। মানে এটা কিন্তু একটা ওইটা একটা রহস্য, এবং এরপরে ওনার যারা সাঙ্গপাঙ্গ ছিল তারা অনেকভাবে কানেক্ট করার চেষ্টা করছে, গৌরব তিওয়ারির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, সেগুলো নিয়ে প্রচুর ভিডিও করছে, বহুত কিছু করছে। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা হচ্ছে, মানে এই লোকটাকে আমার এতটাই ভালো লাগতো যে উনি পাবলিক সেশনে বক্তব্য দিচ্ছে, বলতে ধরেন আমি কালকে মারা গেলাম, মারা যাওয়ার পরে আমি হঠাৎ করে, আমার কাছে মনে হচ্ছে মারা যাওয়াটা যদি একটা স্লিপ স্টেজের মতো হয়, আমি ঘুমায় আছি, ঘুম থেকে উঠলাম, ওঠার পরে দেখলাম যে কিছু লোকজন আমার মতোই একজনকে নিয়ে খুব নাড়াচাড়া করতেছে, কান্নাকাটি করতেছে, এবং আমি তাদের অ্যাটেনশন নেবার চেষ্টা করলাম, তো দেখি তারা আমার কথা শুনতেছে না, তারা আমাকে বুঝতে পারতেছে না। এবং এই থিমের উপর বেশ কয়েকটা মুভিও আছে হলিউডে, এই জিনিসটা ইসলামেও আছে, সেম কথা বলা। হ্যাঁ, সো আমি মানে ঘুমের ব্যাপারে তো বলা আছে যে মৃত্যুকে তুমি ঘুমের যেরকম সেরকম একটা স্টেজ মনে করো। সো ধরেন উনি দেখলো যে উনি আমার মতোই পড়ে আছে, তো উনি বুঝতে পারলো এক সময় গিয়ে যে না, এটা তো আসলে ডেথ স্টেজ, বা এটার বডিটা হচ্ছে এটা, তো উনি সেটা মানতে পারতেছে না। তো কি হবে, উনি ওনার যতটুকু পাওয়ার আছে, টেলিকিনেসিস বলেন, মাইন্ড পাওয়ার আছে, সবকিছু দিয়েও ওনার অ্যাটেনশন টানার চেষ্টা করবে পাবলিকের, যে না ওইটা আমি না, ওইটা আমার বডি ওইখানে, ওইটা আমি না, আমি তো এইখানে, আমাকে দেখো, আমাকে চিনো। তো মানুষ যখন ওইটা পারবে না, তখন ওই টেলিকিনেসিস মাইন্ড পাওয়ার দিয়ে হয়তো একটা ছোট্ট একটা টেবিল নাড়াই ফেললো, হয়তো একটা বাটি নাড়াই ফেললো, ওর প্রেজেন্সটা বোঝানোর জন্য। তো আমি আপনি কি হবো ওই জিনিসটা দেখলে, ভয় পাবো না? অবশ্যই ভয় পাবো। এটাই হচ্ছে ফ্যাক্ট, যে অনেক সময় যেটা হয় যে ওরা একটা বাড়ির মধ্যে থাকে আর তারা মানুষের অ্যাটেনশন নেবার জন্য খারাপ কিছু করে, তা কিন্তু না, হ্যাঁ সেটা খারাপও হইতে পারে, কিন্তু ওদের প্রেজেন্সটা হয় সবসময় নেগেটিভলি। তো একটা মানুষের আপনি যখন চাচ্ছেন, আমি দিলীপদার অ্যাটেনশন নিতে চাচ্ছি, যে দিলীপদা আমি কিন্তু ওইটা না, আপনি যেটা নিয়ে নাড়াচাড়া করতেছেন, আমি আপনার অ্যাটেনশন নিতে চাচ্ছি। এরপর আমি যখন একটা খুব কষ্ট করে কিছু একটা নাড়াচাড়া করে আপনার অ্যাটেনশন নিতে চেষ্টা করলাম আমার ভালোর জন্য, তখন আপনি আমাকে দেখে ভয় পাওয়া শুরু করলেন, দৌড় দেওয়া শুরু করলেন, তখন আমার কি খারাপ ফিল হবে। তো এই খারাপ ফিল হইলে আমি কি করব, আমি সাইলেন্স হয়ে যাব। তো ম্যাক্সিমাম সময় যেটা হয়, আত্মারা একটা স্টেজ পর্যন্ত ট্রাই করে, তারপরে যেটা হয় যে আর ওই ট্রাইটা করে না। এবং আপনি দেখবেন গৌরব তিওয়ারি যতগুলো ভিডিও আছে, ও আগে থেকে জানতো যে বাসাটা হন্টেড, তো যাওয়ার পরে ডিভাইসটা রাখার পরে আমাদের এখানে, আমি গৌরব তিওয়ারি, আমি এখানে আসছি কাউকে বিরক্ত করার জন্য না, আমি শুধু 2 মিনিটের জন্য আপনাদের সঙ্গে কথা বলতে চাই, কেউ যদি এখানে থাকেন আমাদেরকে রেসপন্স করেন। অনেকক্ষণ বলার পরে রেসপন্স করে। ফার্স্ট কথাটাই ওনার, আমরা এখানের প্রেজেন্সে কি আনহ্যাপি, আপনি কি অস্বস্তি ফিল করছেন, যদি অস্বস্তি ফিল করেন তা আমরা এখান থেকে লিভ করবো, তাহলে আমাদেরকে সাইন দেন। সো এইভাবে উনি ওনাদের কাছে কমিউনিকেট করেন। ম্যাক্সিমামই যেটা ছিল সেটা হচ্ছে 1-2টা রেসপন্সের পর কেউ কোনো রেসপন্স দেয় না, 2-1টা। উনি প্রায় 4000-এর মতো জায়গা ভিজিট করছে, তার মধ্যে যেটা দেখলাম একটা কমপ্লিয়েশন, সেটা হচ্ছে 2-1টা জায়গায় রিয়েলি ভীতিকর। এবং আমরা বেসিক্যালি যে আত্মা দেখে ভয় পাই, আমাদের আসলেই এতটা ভয় পাওয়া উচিত কিনা সেটাও একটা বড়, আমার মনে একটা বড় সহজভাবে যদি বলি কি ভাই, দেখেন যদি আত্মা বা খারাপ কিছু আমাদের ক্ষতি করতে চাইতো, তাহলে ও কিন্তু আমাদেরকে মেরে ফেলতো, কিন্তু সে কি মারে আমাদেরকে? মারে না, আমাদের ভয়ই আমাদেরকে মারে। হ্যাঁ, তো যদি তার সাথে আমরা কমিউনিকেট করি, হয়তো আমাদের আগামী লাইফগুলোতে কোনো না কোনো দিন আমাদের এটা সম্ভব হবে, আমি মনে করি। আমরা চেষ্টা করে যাচ্ছি, তখন মানুষ জানবে, রিভিল পাবে। আমার ভয়ের জায়গাটা কি, আমরা তো জানি না আসলে সিচুয়েশনটা কি দাঁড়াবে। যত ধরনের ঘোস্ট হান্টার আছে দুনিয়াতে, এদের পরিণতি কিন্তু ভালো হয় নাই।
অদ্ভুত মৃত্যু তাদের। রেজা ভাই, আমার যেটা মনে হয়, শুধু গৌরব তেওয়ারি নাকি রে ভাই, সারা পৃথিবীতে যারা গোস্ট হান্টিং ছিল বেশিরভাগ মানুষ, ইভেন বাংলাদেশেও যদি বলি আমরা পায়োনিয়ার লাইভ নিয়ে, আমিও বুঝতেছি, আমিও ফিল করতেছি সামথিং রং উইথ মি। এই ঈদে আমার সাথে যা হয়েছে আমি বলবো একটু পরে, আপনারা শুনলে অবাক হবেন। আমরা একটা বিরতি নেই, আমাদেরকে লোবন ভাই বারবার কিচি সাইন দেখাচ্ছে। কিচি সাইন মানে হচ্ছে কাটো, মানে তোমার কথা কাটো। যাই হোক, আমরা এখন কথা কাটতেছি। আমরা একটা বিরতি নেওয়ার পরে আমাদের এই প্যাচাল আরো ঘন্টাখানিক চলবে, এবং যাদের বোরিং লাগতেছে তারা ঘুমায় যান, নাকে তেল দিয়ে, সরিষার তেল দিয়ে ঘুমায় যান। তা সরিষার তেলে যত তাপই দেওয়া হোক না কেন, যতই সেটা সাদা হোক না কেন, কারণ সকল সাদাই কিন্তু আসলে সাদা নয়, এটা মনে রাখতে হবে। যাই হোক, আমার পাশে তেল বাবা বসে বসে হাসতেছেন, তো সে বুঝতেছে তেল জিনিসটা আসলে থেকে মানুষকে তেল পরা দিব ভাই। তেলের ঝাঁজ বিরতি নেব প্রিয় শ্রোতা, বিরতির পর আবারও ফিরে আসবো। ডর মানে ভয়, ফাউন্ডেড বাই ডর এক্লিপস। আজকে তো কোনো ফর্মালিটিস নাই, ফিরে আসলাম। সো যারা ডর শুনতেছেন তারা এই ফ্লেভারটা নিয়ে একটু মজা করেন, আই থিঙ্ক ভালো লাগবে। দিলীপ দার বোধহয় আরো কিছু বলার বাকি আছে না? ধন্যবাদ। আবার সন্ধ্যায়, ঠিক সন্ধ্যার সময় মানুষ তো, গ্রামের মানুষরা সাধারণত কল থেকে, টিউবওয়েল থেকে হাত মুখ ধুয়ে ঘরে যায়। রাইট। যেখানে কলটা, তার পাশেই একটা ছোট্ট নারিকেল গাছ আছে, একদম ছোট বলতে 4-5 বছর বয়স হয়তো। তো সন্ধ্যার পরে ওখানে হাত মুখ ধুতে গেছেন এক মহিলা, হঠাৎ করে একটা বাতাস, ঠান্ডা বাতাস এসে ওই নারিকেল গাছটাকে, যেমন ঝড় হলে যেভাবে নারিকেল গাছটাকে আর কি দুমড়ে মুচড়িয়ে ফেলে এইরকম, কিন্তু অন্য গাছগুলো একদম দাঁড়িয়ে আছে, এটাতে কোনো অসুবিধা নেই, শুধু ওই নারিকেল গাছটাতে। ও তো ভয় পেয়ে দৌড় দিয়ে ঘরে আসতে যে মনে হলো তাকে কেউ ধাক্কা দিল। আচ্ছা। তখন সে পড়ে গেছে, পরে যে ঘরের ভিতরে ঢোকার পরের থেকে তার মাথায় প্রচন্ড যন্ত্রণা শুরু হলো। এভাবে বেশ কয়েক দিনই এরকম চলে আর কি। সন্ধ্যার দিকে তাকে হয় ডাকে, তার মাথা ধরে, প্রায় 7-8 দিন চললো। তারপরে আরেকদিন আরেকটা ছেলে, গ্রামে সাধারণত ওয়াশরুমটা একটু বাইরে থাকে, তো ওই ছেলেটার ওয়াশরুমটা কবরের খুব কাছাকাছি, এই 20 ফিটের ভিতরে। তো ওয়াশরুমে বসে ও শুনতেছে কে জানি মধুর সুরে খুব গান গাচ্ছে। আচ্ছা। তখন রাত প্রায় 2টা। তো চিন্তা করে যে কি ব্যাপার, এত রাত্রে এখানে কে গান গায়। তো ওয়াশরুম থেকে বের হয়ে ও এদিক ওদিক তাকায়, দেখলো যে না, গানটা একটু দূরে গাচ্ছে। তো হাঁটতে 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 ও গানের দিকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরেও চিন্তা করলো তাই তো, গান আমি যতই আগাই গানও দূরে সরে যাচ্ছে। তখন ওর একটু ভয় লাগছে, তো ব্যাক করে এসে তার বাবাকে ডেকে নিল। তখন তার বাবা বলল চলো যাই দেখি। কিছু দূর যাওয়ার পরে আবার সেই গান, ওরাও হাঁটে গানও পিছনে যায়, ওরাও হাঁটে গানও পিছনে যায়, এইভাবে চলতে থাকলো। তারপর একসঙ্গে ভয় পেয়ে আবার চলে আসলো। আচ্ছা। এই ঘটনাগুলোর ব্যাখ্যা আমি রাজা ভাইয়ের কাছে চাচ্ছি। ব্যাখ্যা যদি আমি বলি, ব্যাখ্যাটা একটু বেগতিক হবে। উনি কি কোনো দরজার নকের সাউন্ড পাইতো? একটু আমার বলেন। হ্যাঁ, দরজার নখে সাউন্ড পেত। এটা অনেকেই পায়, দরজার নকের সাউন্ড। যদি কোনো ব্যক্তি জীবদ্দশায় কোনো না কোনো দিন ব্ল্যাক ম্যাজিক করে থাকে, ব্ল্যাক ম্যাজিক অনেক ধরনের হতে পারে, কোনো না কোনো কুফরি কালাম করে থাকে, যে কোনো ধর্মেরই হোক না কেন, তখন কিছু বদজিন তার সঙ্গ নেয়, তাদেরকে দিয়ে সে কাজ করায়, বাট সে নিজের অজান্তেই কিছু করে ফেলছে, জিন তার কাছে চলে আসছে, বদজিন চলে আসছে। সে যখন মারা গেছে তখন জিনটা রেসপন্স পাচ্ছে না, খারাপ জিনিস বা খারাপ আত্মা, পেতনি বলেন, যেটাই বলেন না কেন, সে রেসপন্স পাচ্ছে না। আমার যদি একটা ডগ থাকে, মানে পোষা কুকুরটাকে আমি সবসময় খাওয়াই, ওই খাওয়ার টাইমে যদি আমি কুকুর কাছে না যাই, কুকুরটা কিন্তু অস্থির হয়ে যাবে খাওয়ার জন্য ওই টাইমটা। তো ওই টাইমটা যখন উনি বসতো কোনো ব্ল্যাক ম্যাজিকে, হয়তো আমি জানি না ওনার সম্পর্কে, ওই টাইমটাতে ওই বদ জিনিসটা বা খারাপ আত্মাটা সমস্যা করবে ওনার ফ্যামিলি মেম্বারের কাউকে। হয়তো ওই মহিলাটাকে উনি বেছে নিছে, যেই পথ দিয়ে জিনদের যে রাস্তা থাকে বা খারাপ আত্মার রাস্তা থাকে, ওই রাস্তা দিয়ে হয়তো টয়লেটের রাস্তাটা হইতে পারে, এই জন্য ওনাকে বিরক্ত করতো না। এই কথাটা আমি বিলিভ করি এই কারণে যে অনেকেই হয়তো কোশ্চেন করতে পারেন যে মারা গেছে সেটা কি জিনটা বুঝবে না। এটা নিয়ে কিন্তু একটা খুব সুন্দর উদাহরণ আছে, আমাদের ধর্মের মধ্যেই এই জিনিসটা আছে। সুলাইমান আলাইহিস সালাম যখন কিছু একটা মনুমেন্ট বানানোর জন্য, আমি ইন ডিটেল বলবো না, জিনদের উনি তো হেল্প নিত। রাইট। হ্যাঁ, তো এরকম হয়েছে ওনার কথা শুনতো জিনরা, হ্যাঁ, ডিরেকশন দিত। তো সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়ে উনি পর্যবেক্ষণ করতেছে জিনিসটা ঠিক মতো বানানো হচ্ছে কিনা, ওই অবস্থায় মারা গেছেন, লাঠির মধ্যে দাঁড়াই মারা গেছেন। এবং ওই লাঠি উই পোকা খেয়ে লাঠি জর্জরিত হয়ে যখন সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন, তখন জিনটা বুঝতে পারলো যে উনি মারা গেছে 100 বছর আগে, আরো অনেক বছর আগে, কিন্তু জিনটা সেটা বুঝতে পারে নাই। তো জিনটা এরকম বোকাও যেরকম আমার পাওয়ারফুল সেরকম, যেমন বিলকিসের যে সিংহাসনটা তুলে নিয়ে আসার কথা ছিল, হ্যাঁ, তো ইফরিত জিনের যে সহযোগিতা বা ওদেরকে প্রশ্ন করা হয়েছিল, যে জিন যারা আছে আর কি, তাদেরকে প্রশ্ন করা হয়েছিল কে কতটুকু সময়ের মধ্যে করতে পারবে। এটা আসলে রেজা ভাই খুব ডিটেল ভালো জানে, আমি পরবর্তীতে ডক্টর মঞ্জুর ইলাহির আমি লেকচারের কাছ থেকে কোট করতেছি, যেটা হচ্ছে যে একজন বলল যে আপনার কথা শেষ হবে না,
প্রহরের মধ্যেই আমি এক প্রহর শেষ হবে না তার আগেই আমি বিলকিসের আসনটা নিয়ে এসে আপনার পাশে বসাতে পারবো। আর আরেকজন বলল যে আপনার চোখের পলক ফেলতে যতটুকু সময় ইফরিত সেটা চোখ বন্ধ করবেন আর খুলবেন এর মধ্যে আপনি দেখবেন যে আপনার পাশে বিলকিসের আসন চলে আসছে। তারা এতটা পাওয়ারফুল আবার এতটা বোকাও। তো সেই দিক থেকে যে মুনিব যদি মারা গিয়ে থাকে যারা জিন পুষতো এবং সেটা জিন বোঝে নাই তারপরে জিন বারবার নক করে যাচ্ছে, এটা অবাক হওয়ার কিছু নাই, এটা আমার কাছে অনেকটা যৌক্তিক মনে হয়। আচ্ছা, আরেকটা বিষয় একটু রেজা ভাই, একটু মানে আমার কয়েকটা বিষয় জানার আর কি। বাইরে অনেক নয়েজ হচ্ছে, হ্যাঁ, যেহেতু আমরা খোলা জায়গায় বসছি, মৃত্যুর পর মানে হয়তো কারো ফ্যামিলি মেম্বার মৃত্যুর পর মানে যারা খুব ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার থাকে তাদেরকে বলা হয় যেন একটা নির্দিষ্ট ডে পর্যন্ত একটু সাবধানে যেন চলাচল করতে বলা হয়। এই জিনিসটা আসলে কেন বলা হয়? এটা দুই ভাবে ব্যাখ্যা করা যায় সুমন ভাই। একটা হচ্ছে কুসংস্কার, পুরাপুরি কুসংস্কার, বাসায় রান্না করা যাবে না, কালারফুল পরা যাবে না, এগুলো সবই কুসংস্কার। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, যদি আমি প্যারানর্মাল ব্যাখ্যা আপনাকে দিই, সেটা হচ্ছে মৃত্যুর পরে আমরা কি করি, যদি আপনাকে হঠাৎ করে অ্যারেস্ট করে ফেলে জেলখানা ঢোকা দেওয়া হয়, আপনি কি করবেন? প্রথম মানুষ কিন্তু তখন কাকুতি মিনতি করে জেল থেকে বের হওয়ার জন্য, যে দুনিয়া যা ইনকাম করছে সব নিয়ে যাও, আমার এখান থেকে বের করে দাও। ঠিক তেমনি এটা জাস্ট প্যারানর্মাল ব্যাখ্যা, এটা কোনো যুক্তিকতা নাই। যখন কেউ মারা যায় তখন সে কবর থেকে বের হওয়ার জন্য বা বাঁচার জন্য সে কাকুতি মিনতি করে, পাগল প্রায় হয়ে যায়। এটা 7 দিন 10 দিন থাকে, নর্মালি 40 দিন থাকে এটার মেয়াদ। তখনই সে ফ্যামিলি মেম্বারদেরকে বিরক্ত করে যে আমাকে তুমি কেন রেখে আসছো কবরে, কেন আমাকে তোমরা ওখানে দিয়ে আসছো, আমি তো বাসায় থাকবো, তোমরা কেন আমাকে রাস্তায় দিয়ে আসছো, বাইরে দিয়ে আসছো? রিলিজিয়াসলি কোনো ধরনের কোনো এভিডেন্স নাই, সায়েন্টিফিক্যালি কোনো এভিডেন্স নাই, এগুলো শোনা যায়, এটা কথাবার্তা, এগুলো শোনা কথা। হ্যাঁ, আমাকে তো পোকামাকড় খাচ্ছে, আমাকে সাপে খাচ্ছে, বিচ্ছু খাচ্ছে, আমাকে তোমরা আমাকে নিয়ে আসো, বের করে নিয়ে আসো, এভাবে কাকুতি মিনতি করে, আত্মাগুলো ঘোরাফেরা করে। এটা জাস্ট শোনা কথা। তো এটা একটা ব্যাখ্যা হতে পারে যতটুকু আমি জানি, কারণ এগুলো এখনো তো আবিষ্কার হয় নাই, মানে এখনো সায়েন্স বলেন, প্যারানর্মাল জগৎ বলেন, কোনোভাবে এগুলো আবিষ্কার হয় নাই যে আসলে তারা কোথায় যায় মরার পর একটা মানুষ। বাট আমাদের রিলিজনের মোতাবেক কবরে যাওয়ার পরে তার আযাব শুরু হয় বা ভালো কাজ যারা করছে ভালো জিনিস শুরু হয়। আচ্ছা, আপনি একটা বলতেছিলেন যে আপনার কিছু এক্সপেরিয়েন্সের কথা। আপনি আমার একটা ছোট ঘটনা আছে সুনামগঞ্জে, এটা বেশ কয়েক বছর আগে। তখন বন্যা ছিল সুনামগঞ্জে। সুনামগঞ্জ শহরটা হচ্ছে সিলেট থেকে প্রায় 70 কিলোমিটার দূরে, পাশে মেঘালয় পাহাড়, তার পাশে আসাম, তারপরে হচ্ছে ত্রিপুরা। তো তার পাশে একটা গ্রাম সুনামগঞ্জ মফস্বল শহর। তখন বন্যা হচ্ছিল খুব বেশি, রাস্তায় পানি চলে আসছে। বাজার থেকে আমাদের বাসার দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার, রিক্সা ভাড়া 5 টাকা। একটা দোকানে গেছিলাম ক্রিকেট ব্যাট কেনার জন্য, ব্যাট ট্যাট কিনা শেষ, তো আমি বাজারে ঘোরাঘুরি করতে করতে রাত 1:30 2টা বেজে গেছে। হ্যাঁ, 2টা এরকম বাজে, কোনো রিক্সা নাই। যে মফস্বলে রাত 10টা বাজে মানে অনেক রাত, রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে যায়। বন্যা এতই বন্যা, বাজারে পানি ছিল না, বাট আমাদের বাসা যাওয়া পর্যন্ত বেশ কয়েক জায়গায় কমর পানি ছিল। রিক্সা পাচ্ছি না, এর মধ্যে কারেন্ট যায় আর আসে, ছাতা টসলেট নিয়ে ঘুরতাম। হঠাৎ করে একটা রিক্সাওয়ালা আসলো, বয়স এই 50-55 বছর, একদম রোগা, মানে এতটাই রোগা, দাঁতের মারি মুখ থেকে দেখা যাচ্ছে যে মারি বের হয়ে আছে, তার হাতের প্রতিটা রগ দেখা যাচ্ছে, হ্যাঁ, শিরা উপশিরা দেখা যাচ্ছে, আর পাতলা একটা ছিঁড়া গেঞ্জি পরছে, সাদা গেঞ্জি, ময়লা গেঞ্জি আর লুঙ্গি পরা। উনি রিক্সাটা হাঁটে নিয়ে আসছে আমার সামনে, আইসা আমাকে বলতেছে যে রাতবি বাবা বাসায় যাবেন। আমি খুব অবাক হলাম যে তো আমার নাম জানলো কিভাবে। তো সুনামগঞ্জে আমাদেরকে অনেকে চিনে, ভাবলাম যে হয়তো ভাই চিনে, কত টাকা নেবেন? বলছে যা মন চায় দিয়ে না আমারে বাবা। তো আমার আবার বৃদ্ধ রিক্সাওয়ালার উপর উঠতে কষ্ট হয়, আমার ভাড়াটা বাড়াই দিব তারে, নিয়ে যাক আমারে, আর তো উপায় নেই, বাসা যেতে হবে আমাকে। তো 2টা-2:30 বেজে গেছে, আমাকে নিয়ে রওনা হলো। তখন কিন্তু পূর্ণিমা রাত ছিল, চাঁদের আলোতে পানির যে রূপালী কালারটা আমি দেখতে পাচ্ছি, আমার ডানে বামে পানি। তো আস্তে সার্কিট হাউসটা পার হয়ে বাসা মনে করেন চলে আসছে বাসার কাছে। সেখানে একটু আমার ডান পাশে একটা খ্রিস্টান মিশন আছে, আর বাম পাশে কিছু কবরস্থান ছিল পুরাতন, ওইখানে পুরো পানি নিচে, পুরোটাই পানির নিচে। রিক্সাওয়ালা আমাকে নিয়ে আসতেছে, এখন তখন আমি ঘড়ি পড়তাম, আমি ঘড়িতে দেখতেছি 2:30 বাজে, ঠিক 2:30 বাজে। সে টেনে নিয়ে গেল বাসা পর্যন্ত আমার, না পরে আমি ভাড়া তাকে দিব, যে চাচা কত দিব বলেন? বাবা যত মন চায় দিও। ওই সময় মানে আজকে থেকে একটা 15 বছরের ঘটনা, আমি বের করছি 20 টাকার নোট একটা। উনি বলছে বাবা টাকা লাগবে না, আপনি কষ্ট করে নিয়ে আসছেন এই তুফানের মধ্যে, টাকা নেন। না বাবা টাকা নিব না, আমার একটা মেয়ের বিয়ে হয় নাই, ওই মেয়েটাকে 1 কেজি চাল দিয়ে এসো তার বাসায়। কিন্তু বিয়ের সাথে চালের সম্পর্কে আমি জিজ্ঞেস করলাম যে বিয়ের সাথে চালের সম্পর্কে, বিয়ে তো দিব, মেয়েটা বাসায় খাওয়া পাচ্ছে না, আর তুমি পারলে মাঝে মাঝে তাকে চাল দিয়ে এসো। আমি কতদিন চাল দিব? বিয়ে হওয়া পর্যন্ত চাল দিও। আমি বলছি চাচা প্লিজ আমার এই বেদালে ফেলেন না, আপনি মাঝে মাঝে এসে আমাকে চাল নিয়ে যান। তখন লোকটা বলছে আমি তো বাবা আসতে পারবো না সব সময়। কখন আসতে পারবে না? আমি আজকের পরে কখনো আসতে পারবো না। আমি ভাবলাম হয়তো বা সে কোথাও চলে যাবে। আমি বলছি বাসা কোথায় বলেন? তো বলছে মঙ্গল কাটা, সুনামগঞ্জ একটা জায়গা আছে মঙ্গল কাটা, হচ্ছে নদীর ওই পারে, এই 20-25টা বাড়ি ঘর আছে, ছোট্ট গ্রাম। তো লোকটার নাম ছিল ইলিয়াস। 1 সপ্তাহ পর পানি একটু কমছে, তো আমি রওনা হলাম তার বাড়িতে। ঠিকানাতে মানুষকে জিজ্ঞেস করে গেলাম ইলিয়াসের বাড়ি কোথায়, দেখাই দিল। তো আমি চাল নিয়ে গেছি 1 কেজি। তখন আমাদের পলিথিনের ব্যাগ ছিল, এখন তো এগুলো পাওয়া যায় না। বৃদ্ধ মহিলা জানতে আপনাকে চাল দিছে, আমাকে বলছিল চাল দেওয়ার জন্য, আর আপনি দয়া করে কাউকে পাঠান আমার বাসায়, আমি মাঝে মধ্যে যতটুকু পারি চাল আপনাকে দিব। তো আপনারা কে বলছে চালের কথা?
বলছে কেন আন্টি? চালের কথা আমি স্বপ্ন দেখছিলাম, স্বপ্নে আমি দেখছিলাম যে ইলিয়াস আমাদের বলতেছে তোমার কালকে কেউ চাল দেওয়া যাবে। আমি বলছি আন্টি স্বপ্ন দেখতে পারেন, বা উনি আমাকে সরাসরি বলছে। তখন বলছে উনি কে? আমাকে আপনার জামাই আমাকে বলছে বাসায় চাল দিতে, মাঝে মধ্যে দিতে, তাই মাঝে মধ্যে পারবো না, আপনি কাউকে পাঠাই দিয়ে আমার বাসায়, আমি বলে যাবো আপনাকে মাসে না হলো 5 বার হলো চাল দিবে, আমি ব্যবস্থা করে দিব। উনি বলতেছে বাবা আপনি কি পাগল? ওদের গ্রাম্য ভাষায় চাল দিতে এলাম, আমার কোন পাগল? উনি তো মারা গেছে 8 বছর আগে, রিক্সা চালাতো, উনি সুরমা নদীতেই পানিতে ডুবে মারা গেছে। তখন আমি আকাশ থেকে বললাম যে আসলে আমি কি পাগল হয়ে গেলাম আসলে, নাকি হ্যালুসিনেশন? আমার সাথে এগুলো হওয়ার কথা না। রেজা ভাই একটা কথা বলতে চাই যে মানুষটা হয়তো আত্মাটা হয়তো বা আসতে পারে, মানলাম আমরা এইভাবে বিশ্বাস করলে, কিন্তু রিক্সাটা সে পাবে কোথায়? আচ্ছা, লোকমান ভাই ভালো একটা প্রশ্ন করছে। আমি গল্পটা শেষ করার পরে আমি বলতেছি কাহিনীটা। হ্যাঁ, আমি তখন অবাক হলাম, আমি কোনো কথা বলিনি আর। এমন আন্টি চাল রাখেন, আমি যেটা বলতেছি ইলিয়াস আমাকে বলছে এটা ভুল বলতেছে, হয়তো বা আপনার স্বপ্নটাই সত্য, এটা বলে আমি বাসায় চলে আসছি। এরপরে 7 দিন আমার ঘুম হয়নি রাত্রেবেলা, শুধু শুধু ভাবছি আর ভাবছি। লোকমান ভাই যে প্রশ্নটা আমাকে মাত্র, আমার গল্প কিন্তু শেষ কি ভাই, এটার ব্যাখ্যা আমি যদি দিতে চাই, মাঝে মধ্যে আমি আমার ব্যাখ্যা খুঁজে পাই না। লোকমান ভাই একটা প্রশ্ন করলো, ধরে নিলাম সব ঘটনা সত্য, আত্মা তো রিক্সা নিয়ে আসতে পারবো না আমাকে বাজার থেকে। আমরা জানি বিজ্ঞান বলে যে একই চেহারা 7 জন লোক পৃথিবীতে থাকে, সিমিলার চেহারা, কাছাকাছি চেহারা। যদি আপনার পরিচিত হয় তাহলে বুঝবেন, আপনি যদি পরিচিত না হয় তাহলে বুঝবেনই না দেখে। যেমন আপনি চায়না যান, হংকং যান, রাস্তাঘাটে বের হলে চিনবেন না কোন মানুষকে, সবার চেহারা একরকম। আমি যদি সায়েন্টিফিক চিন্তা করি, হয়তো পারে যে রিক্সাওয়ালাটা ছিল ইলিয়াসের ভাই ছিল, কারণ সেই বাড়িতে যাওয়ার পর আমি প্রশ্ন করি নাই ওনার কোনো ভাই আছে কিনা, ওনার কোনো আত্মীয় আছে কিনা যে দেখতে ওনার মতো, আমি কোনো প্রশ্নই করি নাই। হতে পারে ওর কোনো ভাই রিক্সা চালায়, দেখতে ওর মতো চেহারা, হয় না জমজ ভাই বা চাস্তো ভাই দেখতে একই রকম, হতে পারে সেটা। কিন্তু প্যারানর্মাল যদি আমি বিষয়টা চিন্তা করি, তাহলে আমার এই স্টোরিটা প্যারানর্মাল দিক দিয়ে যায়। কিন্তু এটার যদি আমি ব্যাখ্যা দেই, এটার ব্যাখ্যা আমি নিজেও আজ পর্যন্ত খুঁজে পাই নাই, কারণ এটা আমার সাথে জীবনে একবারই ঘটছে এই ঘটনাটা। না, আমি সাতগুরুর অনেক বড় একজন ফ্যান, মানে সাতগুরু, ইন্ডিয়ান সাতগুরু আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা অনেকেই হয়তো সাতগুরুর লেকচারগুলো শোনেন। সেটা হচ্ছে কি, মানে ওনার একটা খুব চমৎকার কথা আছে। ওনাকে একবার কারণ জোহর অনেক বড় একটা ইন্টারভিউ করছিল র্যাপিড ফায়ার রাউন্ডে, তো ওনাকে একটা এরকম একটা কোশ্চেন করছিল, আমি মানে হোয়াট ইজ ইউর বিগেস্ট ফেইলিওর ইন ইউর লাইফ, ওনাকে যেটা বলছে যে আপনার লাইফে সবচেয়ে বড় ফেইলিওরটা কি। সো আমার বিগেস্ট ফেইলিওর হচ্ছে আমি আমার জীবন দশায় চেষ্টা করে যাচ্ছি শুধু, কিন্তু এটা সম্ভব হবে না যে যৌক্তিক পৃথিবীর মানুষ যারা আমরা সবসময় সবকিছু যুক্তি দিয়ে বিচার করি, রাইট, তাদেরকে এই যৌক্তিক বলয়ের বাইরে এনে দেখানো যে যেটা তোমার কাছে অযৌক্তিক সেটা তোমার যুক্তির পৃথিবীর চাইতে কত বড়, কত গুণ বড় এবং শক্তিশালী, কত শক্তিশালী। তো এইটা আমার জীবন দশায় হয়তো সম্ভব হবে না। তো এটাই হচ্ছে আমার বিগেস্ট ফেইলার। সো এটা একটা বড় জিনিস, মানে আমরা আজকে ঢাকা শহরে এরকম একটা পাথরের শহরে বসে রেডিওর হেডফোন কানে দিয়ে আমাদের কাছে অনেকের কাছেই মনে হতে পারে দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট বোগাস স্টোরি, বাট এটা ট্রু যে এই ঘটনাটাই আপনি যদি সিচুয়েশনালি কোনো একটা পদ্মার চরের মতো কোনো একটা জায়গায় বসে, একটা ছোট্ট গ্রামে বসে হেডফোনটা কানে দিয়ে শোনেন, ওই সিচুয়েশন আপনাকে অনেক কিছু মনে করায় দিবে যে ইয়াস ইট ক্যান বি পসিবল, এবং তখন অনেক মানে অনেক অযৌক্তিক অনেক যৌক্তিক মনে হবে। অ্যাকচুয়ালি আমরা যে সিচুয়েশনে থাকি ওই সিচুয়েশনটাই বুঝি, এর বাইরে কিছু বোঝার চেষ্টা করি না। যুক্তি অযুক্তির কোনো ক্লাশ নাই, ক্লাশটা হচ্ছে এটাই যে বিজ্ঞান যেটা আবিষ্কার করতে পারছে সেটাই সত্যের, বাইরের দুনিয়া আর কিছু নাই, এইটা হওয়াটা বোকামো। আমরা ওইটা না। বয়স কত ভাই সর্বোচ্চ, কত বছর? বিজ্ঞান সবসময় ইম্যাচিউর, কারণ বিজ্ঞানের ধ্রুব সত্য বলে কোনো কিছু নাই। বিজ্ঞানের আসলে আবিষ্কারের তো শেষ নাই, এটা বিজ্ঞান প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, একটা প্যারাডাইম আরেকটা প্যারাডাইমের কাছে গিয়া ভুল প্রমাণ হচ্ছে, ওই প্যারাডাইমটা ছিল আগেরটা বাদ হয়ে যাচ্ছে, পরবর্তীতে বোঝা গেছে না ওই লটাতে এরকম ছিল না, ভুল হচ্ছে না। কিন্তু বিজ্ঞান তো আমাদের জীবনটাকে সহজ করছে, এটা তো অস্বীকার করার সহজ করছে নাকি কঠিন করছে। পৃথিবীতে যে পরিমাণ পারমাণবিক বোমা তৈরি হচ্ছে, যে হিরোশিমা নাগাসাকি পৃথিবীকে আজও মানুষ সেখানে বিকলাঙ্গ। আমি খুব ভালো একটা কথা বলছেন, সেদিন দেখতে একটা রেশিও বোঝা ছিল, একটা গ্রাফ করে, যে হিরোশিমা নাগাসাকিতে যে লিটল বয় বা ফ্যাট ম্যান যেটা পড়ছিল আর কি, ওইটার যেই বোমার, আমি যদি একটা হাত দিয়ে বুঝাই আমাদের লিসনারদের জন্য, ধরেন এই এখানে পারমাণবিক বোমাটা পড়লো, এইটার বিকিরণ এই পর্যন্ত 1 ফিট, হাত দিয়ে যদি বলি 1 ফিট, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। এইটার পরে ধরেন 1900 কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 40-এর দশকে ওইটা হয়েছে, এর 5 বছর পরে আমেরিকা একটা আবিষ্কার করছে, ওইটার রেশিওটা হচ্ছে 1 ফিট, ওইটা হচ্ছে 5 ফিট। রেশিও ক্ষতিটা দেখেন। রিসেন্টলি যেটা লাস্ট টাইম যেটা আমেরিকা আবিষ্কার করছে এবং এক্সপেরিমেন্ট করছে, সেটা 1 ফিটের রেশিওটা 3 ফুট 1 গজ না, এটা ধরেন 50 গজ, তার মানে পৃথিবীর অর্ধেক ধ্বংস করে ফেলবে। মানে এইরকম পারমাণবিক বোমা 2-3টা মারলে মোটামুটি পৃথিবী শেষ। তো এরকম তো এরা বোমা কেন বানাইছে? মারার জন্যই তো, পাওয়ার বোঝানোর জন্য, না কোন সময় মারবে তারা, পাওয়ার বোঝানোর জন্য যুদ্ধ লাগবে। আলটিমেটলি তুমি আমার দিকে আগাইলে কিন্তু তোমার আমি শেষ করে দেব, বিষয়টা তো এরকমই। সো এটা এক ধরনের অভিশাপ, অফকোর্স অবশ্যই অভিশাপ, কারণ এক সময় যুদ্ধ লাগবে, পৃথিবী ধ্বংস এক সময় হবেই।
কিয়ামত হবেই, আলটিমেটলি বিজ্ঞানী আমাদেরকে ধ্বংস করবে কিবরিয়া ভাই। এবং দুনিয়ার একটা পাওয়ারও তো আছে না, আপনি যদি বিজ্ঞানের জায়গা থেকেও যান, এটা তো ক্ষয়িষ্ণু জিনিস। পৃথিবী যেভাবে তৈরি হলো, বিজ্ঞানী বলতেছে এটা একটা সময় একটা নক্ষত্রের খণ্ড ছিল, সেটা ঘুরে আসলো, এত বছর লাগলো পৃথিবীকে ঠান্ডা হতে, এটার বায়ু একটা সময় কমে যাবে। মানুষ তো যেভাবে পৃথিবীটাকে নষ্ট করতেছে, মানুষ একসময় নিজে থেকেই খুঁজবে যে পৃথিবীর বাইরে গিয়ে অন্য কোথাও বসবাস করা যায় কিনা, অন্য কোনো গ্রহ খুঁজে পাওয়া যায় কিনা, মানুষ সেই দিকে ট্রাই করতেছে। Correct. তো সেই জায়গাটা থেকে আমরা সবসময় যুক্তি দিয়ে পুরো পৃথিবীটাকে বিচার করলে হবে না, অযৌক্তিক পৃথিবীটাও দেখতে হবে। বাট আমরা সবসময় বলি বি এ সাইন্টিফিক ম্যান, জীবনটা অনেক সহজ হবে। আমি একটা সহজ এক্সাম্পল, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি একটা বিরতিতে যাব। সেটা হচ্ছে আজকের একটা এক্সপিরিয়েন্স বলি। সকা ওইখানে এক ভদ্রলোক আসছে, কি একটু দেখা করতে আসছে আমার সঙ্গে। ভদ্রলোকের বয়স দিলীপ দার বয়সের মতোই হবে, এবং আমাদের খানিকক্ষণ তাকায় থেকে বলতেছে আমার বাড়ির পাশে অনেক কবর আছে, আমি কবরের পাশে হেঁটে যেতাম, আমার কোনদিন কোনো ফিল হয় নাই যে এখানে উল্টাপাল্টা কিছু হইতে পারে, আমার সামনে সে কেউ দাঁড়াইতে পারে। আমার সামনে এখনো কেউ এসে দাঁড়ায় নাই, কিন্তু ওই কবরের পাশে আমি হাইটে যাইতে পারি না, আপনাদের ডর আমাকে এরকম করে দিছে। হাইসে দিলাম, বড় করে হাইসে দিয়ে বললাম, আমার চাইতে এটা কেউ ভালো জানে না ভাই, আমার বাসায় সমস্ত লাইটগুলো অন থাকে, সমস্ত লাইট অন থাকে, আমি বিশ্বাস করি না এগুলা, তারপরেও আমার এই ভয় লাগে। আমরা তো ভয় দেখাইও না, ইনফ্যাক্ট আমরা স্টোরিগুলো বলি, আমরা রিয়েল লাইফ স্টোরিগুলো এখানে তুলে নিয়ে আসছি। এই যে ভয় দেখানোর চেষ্টা করা, আমরা যদি বানানো ভয় দেখানোর চেষ্টা করতাম, আমরা নিজেরা কখনোই ভয় পাইতাম না। কারণ মানুষের লাইফে যেগুলো ঘটে গেছে ওগুলাই তুলে ধরতে যাই, একসময় আমাদের মাথার মধ্যেই মানে অজান্তেই কাজ করতে থাকে ওই বিষয়গুলো। আমরা যদি ভাই আমরা বিদেশি গল্প বাংলা অনুবাদগুলো বুঝে বুঝে পড়তাম, তাই মানুষ মজা পাইতো, কিন্তু মানুষ শিখতো না কিছু কিবরিয়া না। ভাই। কিন্তু আপনি যে থিমটা নিয়ে কথা বললেন না, যেটা বললেন আপনার সঙ্গে ঘটছে, সেটা আমি বিশ্বাস করবো কিনা করবো সেটা আমার ব্যক্তিগত, বাট এই থিমের উপর বেশ কিছু জিনিস আমি ইন্টারনেটে দেখছি, মানে হয়তো আপনার মধ্যে অন্য কারোর সঙ্গে ঘটছে। এবং ওই যে মাকে নিয়ে একটা ঘটনা বলছিলাম, মনে আছে? হ্যাঁ, এবং ওইটাও কিন্তু ঠিক এই থিমটার উপরে। তো এই জিনিসটা দেখার পরে আমার একটা রেসপেক্ট বেড়ে গেছে সোলদের প্রতি। এই যে আপনারা বিমানের শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানি না ওনারা ডরে পার্টিসিপেট করতে আসছে কিনা। তো বিমানের শব্দটা, বিমানটা যাওয়ার পর আমি ছোট্ট একটা ঘটনা শেয়ার করব। এই বিমানটাও কিন্তু একসময় প্যারানরমাল ছিল। যদি কেউ বলতো যে আমি আকাশে ওরা স্বপ্ন দেখি, হাস্যকর ছিল। তো আজকে আমরা যে গল্পটা শুনলাম, তো অনেকের কাছে হাস্যকর মনে হবে। সেদিন আমি একটা ছবি দেখতেছিলাম, হলিউডের একটা ছবি, সুমনের কাছে দিব ফ্লোর। কিছু কিছু মানুষ হেঁটে বেড়াচ্ছে যার বয়স 400 বছর, 500 বছর, 600 বছর হয়ে গেছে, এবং সে আসলে মানুষ না, সে এক ধরনের মেসেজ নিয়ে দুনিয়াতে আসছে এই পৃথিবীর ব্যালেন্সটা রক্ষা করার জন্য। 400 বছর মানে কি? 400 বছর জীবিত সে? 400 বছর আমাদের হিসাব অনুযায়ী কোনো একটা মেসেজ নিয়ে দুনিয়াতে আসছে, কোনো একটা জায়গা থেকে আসছে। যারা এরকম 8-10 জন, 10 জন বা 20 জন আসছে দুনিয়াতে, তারাই তাদেরকে পরস্পরকে চিনে। ওদেরকে আমরা মানে ধরেন আপনি হয়তো সেই মানুষটা, পিকে মুভির মতো আর কি, কিন্তু আপনাকে হয়তো আমি কখনো আইডেন্টিফাই করতে পারবো না। এখন আমার কথা হচ্ছে, জুল ভার্ন একজন সায়েন্স ফিকশন রচয়িতা। জুল ভার্ন যখন ডুবোজাহাজের কথা বলছে, যে পৃথিবীতে ডুবোজাহাজ, তার সায়েন্স ফিকশনের মধ্যে ডুবোজাহাজের কথা আছে, মানুষ তখন ডুবোজাহাজের স্বপ্নই দেখে নাই, মানে সাবমেরিন, যেটা সাবমেরিন মানুষ তখন স্বপ্নই দেখে নাই। এখন কিন্তু ডুবোজাহাজ সত্য। এখন আমার কথা হচ্ছে, এরকম কাল্পনিক একটা জিনিস মানুষের রূপী 500-600 বছর যাবত কোন একটা কিছু পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর ব্যালেন্স রক্ষা করার জন্য। আমার কাছে এটা হাস্যকর মনে হচ্ছে। আজ থেকে 1000 বছর পরে হয়তো এরকম কোনো কিছু আবিষ্কার হইলেও হইতে পারে যে হ্যাঁ, এটা পৃথিবীতে এক্সিস্ট করেছে বা আছে। আপনার কথার সাথে মিলে আমি একটা কথা বলি, কোনো না কোনো একজন মানুষ স্বপ্ন দেখছিল যে আমি এমন যন্ত্র তৈরি করবো যেটাতে হাজার হাজার মাইল দূরে কথা বলা যাবে। সেটা সে বাস্তবে নিয়ে আসছে, মোবাইল নিয়ে আসছে। তো যা মানুষের কল্পনা ছিল তা কিন্তু বাস্তব হয়ে গেছে অলরেডি, সামনেও হবে। এটাই আমি বলবো। ধরেন এই প্রযুক্তিটাই পৃথিবীর কেউ না জানতো, কিংবা একটা কমিউনিটি যে এই প্রযুক্তিটার কথা জানে না, আপনি সেই কমিউনিটির কাছে নিয়ে গিয়ে যদি প্রযুক্তিটার কাজটা দেখান, আপনি যদি বলেন আমার মধ্যে সুপার পাওয়ার আছে যে কারণে আমি এটা পারি, তাহলে আপনাকে তারা আপনাকে বিলিভ করবে না, আপনাকে বাবা মানা শুরু করবে। এমন হইতেছে এখন, বাবা মানা শুরু করবে। সেম থিং, মানে বিজ্ঞান আপনাকে এখন জিনিসটা অনেক বেশি ইজি করে দিয়েছে বলেই বিষয়টা এরকম। তো আমরা যেগুলো বলতেছি সেগুলো অনেক কাল্পনিক মনে হতে পারে, কিন্তু এট দ্য টাইম বিং গিয়ে হয়তো বা দেখবেন বিষয়গুলোই সত্য, এগুলো প্রুফ হবে। বাট বিশ্বাস না করাটাই ভালো। তুমি যেন কি বলতেছিলা? আচ্ছা, আমি একটা, ওই যে রেজা ভাই একটা ঘটনা শেয়ার করছে আমাদের সাথে, যেটা ওনার সাথে ঘটেছে। আমি আসলে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি সবার সাথেই, যেটা অবশ্য আমার সাথে ঘটে নাই। আমার গ্রামের এই ঘটনাটা একটা সময় মোটামুটি একটু অনেকের কাছেই শুনেছি। যেই মাঝির সাথে ঘটনাটা ঘটেছিল, ওনার সাথে আমরা কথাও হয়েছে, কিন্তু উনি মারা গেছে অনেক দিন হয়ে গেছে, প্রায় 10-12 বছর হয়ে গেছে উনি মারা গেছে। আমার গ্রাম হচ্ছে কুমিল্লার হোমনাতে আমি থাকি। তো সেইখান থেকে প্রায় 10-12 কিলোমিটার বা আরো বেশি হবে দূরে একটা গ্রাম আছে, নাম হচ্ছে ডুমুরিয়া গ্রামটার নাম। তো যেটা হতো যে বর্ষাকালে আমাদের বাজারের এখান থেকে নৌকা ছাড়া হতো, যে ওই গ্রামে যাতায়াতের একটা সহজ এবং অন্যতম রাস্তা ছিল নৌকায় যাওয়া। এটা হতো কি, সন্ধ্যার পর ওই নৌকা একদম বন্ধ হয়ে যেত। মানে কারণ হচ্ছে যে ওই নৌকাগুলো যেত হচ্ছে ক্ষেতের মাঝ দিয়ে, যেটা হচ্ছে বর্ষাকালে পুরো ক্ষেত পানিতে ডুবে যায়। তো এখানে আবার একটু ভয়ও ছিল, ডাকাতের ভয়ও ছিল। সব মিলায় মানুষ সন্ধ্যার পর এই জায়গাটা একদম অ্যাভয়েড করতো, এবং ঘাটে আর কোনো মাঝি থাকতো না।
তো দু একজন রেয়ার এরকম থাকতো। তো এর মধ্যে একজন মাঝি ছিল, যেটা হচ্ছে ওনার নাম ছিল মনু মিয়া, সবাই আসলে মনু মাঝি বলে আর কি মাঝিকে ডাকে। তো একটা ঘটনা হয়েছে কি এরকম, একদিন রাতের বেলা যেই জায়গাটার কথা আমি বলছি, এই জায়গাটা বর্তমানে নাই, মানে ওই জায়গাটা বর্তমানে রাস্তা হয়ে ব্রিজ হয়ে গেছে। তো ওই খালটার অস্তিত্বও নাই এখন, একদম ভরাট হয়ে গেছে। তো এটাতে যেটা হয়েছে যে এই খালটা থেকে প্রায় 10 মিনিটের হাঁটা রাস্তা দূরত্বে হচ্ছে বাস স্ট্যান্ড। তো রাতের বেলা মানুষজন যদি বাস স্ট্যান্ড ওখানে নামে, কেউ চাইলে এইটা দিয়ে পার হয়ে যেতে পারে। তো হয়েছে কি একদিন রাতের বেলা এরকম হবে 11:30 12টা, মানে মোটামুটি গ্রামে তো এটা অনেক রাত, যদি আজ আমি 90-এর দশকের কথা বলছি, আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। তো একদিন রাতের বেলা মনু মাঝি ছিল ঘাটে, একমাত্র মাঝি। তো ওনার সাথে আরো একজন ছিল, ওনার এলাকার মানুষ সাথে যাবে ওনারা। তো এমন সময় একজন লোক আসছে যে যাবে আর কি সাথে। তো সেম গ্রামে, যদিও চিনে না, ওনারা দেখে নাই। তো ওনারা ভাবলো যে ঠিক আছে, আমরা দুইজন আছি, একজন যাবে, ঢাকাতের ভয় তো নাই, তো সাথে নিয়ে যাই। তো নিয়ে যাচ্ছে। এই একটা বিলের মধ্য দিয়ে ধরতে গেলে যাতায়াত হয়। মাঝ পথে গেলে আপনার আশেপাশের যে গ্রাম আছে, সবচেয়ে কাছের গ্রামটাও মিনিমাম 2 মাইল দূরে। তো ওখানে যাওয়ার পর যেটা হয়েছে যে যেই লোক যেই গ্রামের কথা বলে উঠেছে ডুমুরিয়া যাবে, তো মাঝ পথে যাওয়ার পর উনি বলছে না, ওনার একটু ডান দিকে একটা জায়গা আছে, ওখানে নামায় দেওয়ার জন্য। ওই জায়গাটা হচ্ছে একটা শ্মশান। আমাদের এলাকায় একটা সময় আগে ছিল শ্মশান, ওইভাবে ছিল না ভালোভাবে, বর্ষাকালে ডুবে যেত। তো ওই জায়গাটাই বর্ষাকালে শ্মশান হিসেবে ইউজ করা হতো। তো ওই দিকে উনি নামতে চাইছে। তো ওনারা হচ্ছে যে একটু মানে ওই দিকে কই নামবেন, ওই দিকে তো মানে গ্রামের বাড়ি তো আরো দূরে, তো ওই দিকে আপনি নামবেন কই? বলে যে না, ওই দিকে একটা জায়গা আছে উঁচা, ওইখানে ওই দিকে তো শ্মশান। কয় হ্যাঁ শ্মশানে যাব, শ্মশান থেকে পরে আমাকে আয়সা নিয়ে যাবে নৌকা আমাদের বাড়ির লোকজন। তো মনু মাঝিরা ওখানে যাইতে রাজি না। তো ওনারা একটা গো ধরছে না, আমরা যাব না ওইদিকে, এই ভয় করে। তো একটা পর্যায়ে এরকম হয়েছে যে মানে পুরা মনে করেন আপনার নৌকা মানে একদম স্টাক হয়ে গেছে, নৌকা কন্ট্রোল করে ফেলতেছে। হ্যাঁ নৌকা ওনারা মানে ভর দিয়েও মানে এক হাতও নড়াইতে পারতেছে না, এরকম অবস্থা হয়ে গেছে। ওই লোক কিন্তু নর্মালি বসে আছে চুপচাপ, কিন্তু ওনারা নড়তে পারতেছে না এই মাঝ জায়গা থেকে। পরে একটা পর্যায়ে ওনারা কি করলো যে বাধ্য হয়েছে যে আচ্ছা ঠিক আছে, কোন দিকে যাবেন? কইছে ওই দিকে যাব। যখনই ওই দিকে নড়তে গেছে, নৌকা ঠিকই নড়া শুরু করছে। আচ্ছা, আমরা এখানে একটা বিরতি নেই। গল্পটা অনেক ভয়ানক একটা গল্প, বুঝতে পারতেছি। একটা বিরতি নিব, মাত্র 4 মিনিটের বিরতি। 4 মিনিট পরে আমরা আবার ফিরে আসতেছি। আর প্রচুর বিমান যাচ্ছে আমাদের। একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করছেন, মানে যখন গল্পটা ভয়ানক হয়ে যায়, তখন যে কোনো পরিবেশই কিন্তু ভয়ানক হয়ে যায়। মানে বাসায় একটা বাতি নিবলেও, আশেপাশে অনেকগুলো বাসা আছে আমাদের। একটু আগে একটা ফেসবুকে একটা লাইভ আমরা দেখেছি আমাদের এনভায়রনমেন্টের, মানে একটা বাতিও যদি অফ হয়, আমার কাছে মনে হচ্ছে ভয় লাগতেছে কিরকম যেন একটা। হ্যাঁ, সো এই ভয়টা কিন্তু মনই ক্রিয়েট করতেছে। ও যে নৌকার গল্পটা বলতেছিল একটু আগে, মানে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে এরকম একটা বিল, কারণ আমি তো ছোটবেলায় অনেক নৌকাতে চড়ছি, আপনি বোধহয় চড়েন নাই। আমি তো অবশ্যই চড়ছি ভাই, আমি তো সমুদ্র নৌকা চড়ছি, দেখছেন না ভিডিও আমার। আচ্ছা, যাই হোক, তো আমরা একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো, আমাদের সাথেই থাকেন। ডর মানে ভয়, ফাউন্ডেড বাই ডর এক্লিপস। হ্যাঁ সুমন, আমরা যেখানে ছিলাম। আচ্ছা, তারপরে হয়েছে যে কি, তারপরে ওদিকে যাচ্ছে মানে শ্মশানের দিকে। হ্যাঁ ওনার এই সেই শ্মশানটার দিকে যাচ্ছে। একটা পর্যায়ে যখন ওই শ্মশানটা যেখানে উঁচু একটু জায়গা আছে, ওখানেই মানে দাহ করা হয় আর কি বর্ষাকালে। তো ওটার কাছে গেছে, ওনাকে নৌকা থেকে নামাইছে। নামানোর পর যেটা হয়েছে যে ওনারা আস্তে আস্তে একটু পেছন দিকে আর কি ব্যাক করবে, কিন্তু ওনাদের চোখে মুখে তখনও ভয়, যে আসলে মানে এমন অদ্ভুত কিছু তো জীবনেও দেখি নাই, যে এইখানের মধ্যে কোনো মানুষ মানে এখানে রাতের বেলা, দিনের বেলা আসতে একা আসতে ভয় পায়, রাতের বেলা কেউ নামে কিভাবে? তো ওনারা করছে কি, ওনারাকে নামায় দিয়ে আস্তে করে পেছনে নৌকা একদম পেছন দিকে নিয়ে আসছে। নিয়ে এসে যেহেতু বিল এটা, তো বিলের মধ্যে জানেন হয়তো অনেকে, মানে অনেক ধরনের ফসল, যে পাট ক্ষেত যদি করে, পাটের গাছ কিন্তু পানি ছাড়াই উপরে উঠে যায়। তো এরকম কিছু কিছু মানে ঝোপের মতো তৈরি হয় আর কি। তো ওই লোক তো মনু মাঝি তো সবসময় নৌকা বায় ওখানে, তো সাহস তো কম বেশি আছে ভালোই। তো উনি করছে কি, দুইজন যেহেতু আছে, আস্তে করে একটা ওই পাট ক্ষেতের আড়ালে এসে নৌকাটা রাখছে। মানে ওনারা দেখার চেষ্টা করতেছিল যে আসলে কি হইতেছে, লোকটা কই যায়, কি করে, কই যায়, মানে ঘটনাটা কি। তো যেটা ওনারা দেখতে পাচ্ছিল যে মানে প্রথমে দেখলো যে ওই লোকটা মানে বসে আছে, কোনো মুভমেন্ট নাই, চুপচাপ বসে আছে। হঠাৎ করে কোত্থেকে আসছে কোনো জানে না, যে এখানে আরো কিছু মানুষজন দেখতে পেল।
যেখানে মানে আশেপাশ দিয়ে মানে কোনো নৌকাও যদি আসে, কেউ যদি আসে, আপনি দেখতে পাবেন। হঠাৎ করে দেখতে পেয়েছে যে আরো বেশ প্রায় 7-8 জন মানুষের মতো হয়ে গেছে, এবং মানুষগুলা তাদের দূর থেকে যেটা মনে হচ্ছে যে স্বাভাবিক আকৃতির কোনো কিছু মনে হচ্ছে না, মানে সামথিং আনইউজুয়াল কোনো কিছু মনে হচ্ছে। এবং ওই মানুষগুলার যখন আবির্ভাব ঘটছে, ওনারা নাকি ওই জায়গা থেকেও বুঝতে পারছে যে মানে বিকট বিশ্রী গন্ধে নাকি পুরো বিল মনে ওনাদের কাছে ভরে যাচ্ছে, মানে বমি করে দেওয়ার মতো অবস্থা, এরকম অবস্থা হচ্ছিল। তো একটা পর্যায়ে যারা ঘুরছে যে মানে ওনারা খুবই ভয় পেয়ে গেছে, তারপর আস্তে আস্তে ওখান থেকে পিছায় আস্তে আস্তে একদম বাসায় চলে গেছে। তো এরপরে যেটা হয়েছে যে মনুমাঝি মোটামুটি মিনিমাম ওই বর্ষার সিজন আর নৌকা নিয়ে নামেই নাই, এরপর থেকে আবার চালু করছে, এবং এরপরে আর তেমন কিছু হয় নাই। আচ্ছা। লাইফের এটা বাস্তব এক্সপেরিয়েন্স, এবং ওই জায়গাটা আসলে ওই এলাকার যারা আছে তারা জানে যে ওই একটা সময় আমরা ছোটবেলায় আমাদেরকে ভয় দেখানো হইতো যে ওইখানে দূরে কিন্তু ওইখানে যাওয়া যাবে না, দিনের বেলাও আমরা ভয় পাইতাম, শুধু ওই জায়গার দিকে তাকায়ও ভয় পাইতাম, মানে এমন ভয়ঙ্কর ছিল। শ্মশানে একবার গেছি তো, মানে এই কথাগুলো আমার কাছে অনেকটাই ফিলিংস দিবে, কারণ শ্মশানে যখন ফার্স্ট লাইভটা করলাম অনেক গালি খাইছি পাবলিকের, সত্য কথা বলতে যেটা, কারণ পাবলিক দেখতে পারে নাই আসলে লাইট দিয়ে কি হচ্ছে। ইভেন যতটা ফ্ল্যাশ ছিল, যতগুলা মোবাইলের ফ্ল্যাশ ছিল, তারপর এটা কভার করতে পারে না, এবং এটাই আমাদের এখন পর্যন্ত সবচাইতে বেশি ভিউ হয়েছে 9.1K ইনস্ট্যান্টলি। তো যেটা প্রথমেই ছিল, স্মেলটা খুব বাজে, আমি কিন্তু রেকি করি নাই, মানে একদম ঢুইকাই ফার্স্ট যেটা আমার টার্গেট ছিল যে আমার যা ফিল আসবে আমি ওইটাই করবো। আজ পর্যন্ত কিছুই চোখে দেখি নাই, কিন্তু ভয় পাইছি, প্রচুর ভয় পাইছি। এবং আমার কাছে এখনো মনে হয় এটা একটা মিস্টেরিয়াস গেট। ওই যে আপনি বললেন একটু আগে যে দিলীপ দাকে যে কবর দেয়া হয়, ওইখানে শত শত মানুষের কবর, এবং এই কবরটা আসলে আমরা কবর বলি, ওরা কি বলে আমি ঠিক জানি না, এটা তো বসায় রেখে বোধহয় দেওয়া হয় না, বসায়ও দেয়, শোয়াও দেয় না। তো বলে এমন অবস্থা আসে ব্রিটিশ আমল 400 বছর 500 বছরের, ওই জায়গাটা যখন ঢুকছি বিলিভ করবেন না, মানে মনে হচ্ছে কি একটা, আমি তখন এই কথাটা বলছি, এখনো বলতেছি। এবারও তো বাড়ি গেলাম, এবারও এই আশেপাশ দিয়ে বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি, মানে ধাক্কা দিয়ে বাইরে দিচ্ছিল যে তোরা এখানে কেন আসছিস, ফিলটা এরকম ছিল, মানে অন্ধকার ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে। এবং একটা স্টেপ পরে আমি আর আগাই নাই, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এখানে যারা আমার সঙ্গে আছে তারা কেউ যদি কোনো কিছু দেখে, কেউ যদি উল্টাপাল্টা কোনো আচরণ করে, বাকি যারা আছে এরা মুহূর্তের মধ্যে এখান থেকে দৌড় দিবে, এবং আমি মারাত্মকভাবে এখানে বিপদে পড়বো। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু অ্যাড করি এখানে, যে যেই জায়গাটার কথা আমি বলেছি ওই জায়গা থেকে আমরা একটা লাইভ করব, এবং অলরেডি মোটামুটি আমি মানে এটার ব্যবস্থাও হচ্ছে। ও জোস জোস। তো এই জায়গা থেকে খুব শীঘ্রই আপনারা সবাই লাইভের থ্রুতে আর কি ওই জায়গায় যেতে পারবেন, আপনাদেরকে নিয়ে যাব। লাইভে গেলে নেটের একটা বড় প্রবলেম, লাইভের কথা যেহেতু চলে আসলো, লিসনাররা যেটা চায় যে আপনারা জায়গাটা ভিডিও করে আমাদেরকে দেখান, আমরা সেটা ভিডিও করে ফেলবো, রাইট, আমরা দিয়ে এটা দেখাতে পারি। আমরা একটা কাজ করতে পারি কি ভাই, যেটা হয় কি অনেক সময় ইন্টারনেটের ঝামেলার কারণে যেটা আমরা লাইভ দিতে পারি না, অল্টারনেট মোবাইলে আমরা রেকর্ড করে রাখবো, ওই ভার্সনটা মানে চেষ্টা করব যদি কোনো কারণে লাইভ ইন্টারাপ্ট হয় ইন্টারনেটের কারণে, পরবর্তীতে ওইটা যেন আমরা আপ করে দিতে পারি। ট্রু। আর আমার একটা ব্যক্তিগত লোভ আছে, সেটা হচ্ছে আমি তো গ্রামে একটা পর্যায়ে পর্যন্ত বড় হয়েছি, গ্রামে মাছ ধরা নিয়ে অনেক ধরনের গল্প আছে, এই গজার মাছ ধরা নিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা আছে, বিশেষ করে এগুলা মানে প্রজন্ম থেকে প্রজন্মে এগুলা চলতে থাকে কথাগুলা, যে এরা অমুক দাদারা এরকম দেখছিল, এখন বেশি হচ্ছে কারণ এখন বর্ষার সিজন। এখন আপনাদের যদি এরকম মাছ ধরার এক্সপেরিয়েন্স নিয়ে কোনো, যেটা মাঝরাতে গিয়া অনেকেই মাছ ধরেন, বোয়াল মাছ ধরতে গিয়া, গজার মাছ ধরতে গিয়ে এক্সপেরিয়েন্সের শিকার হন, আপনারা আমাদের স্টুডিওতে আসেন, আমরা একটু শুনতে চাই আপনাদের কাছ থেকে। এটাও ঠিক, এই গল্পগুলো অনেকটা মানে কমন টাইপের হয়। রাতের বেলা মাছ ধরতে যাওয়ার এক্সপেরিয়েন্স আছে, আমিও গ্রামেই বড় হয়েছি। রাতের বেলা যখন আপনি হ্যাজেক লাইট নিয়ে নৌকা দিয়ে এত ভাবে যাওয়া হয়, আমার মনে হয় মানে সবচেয়ে এক্সপার্ট চোরও অত নিমিশে যেতে পারবে না, এইভাবে আপনার যেতে হয়, মানে যাতে শব্দ একদম না হয়। আচ্ছা। তো ওই সময়ের যে এনভায়রনমেন্টটা থাকে, জাস্ট আপনি মাছ যেন নড়ে না যায়, এই জন্য আপনার যদি কোনো জায়গায় চুলকাচ্ছে আপনি চুলকাবেন না, চুপ করে একটা ট্যাটা বা চল নিয়ে চুপ করে দাঁড়ায় থাকতে হয়, বা আস্তে করে নৌকা চালায়, এমন ভাবে নৌকা যায় যে নৌকার মধ্যে থাকলে আপনি ফিল করবেন না যে নৌকাটা কিভাবে বাতাসে উড়ে মনে যাচ্ছে, এমন আস্তে আস্তে নৌকা আগায়। আর যারা এই নৌকাটা চালায় তারা একটু এক্সপার্ট থাকে, তারা ওইভাবেই চালাতে পারে। নৌকার সামনে আপনার হ্যাজাক লাইটটা ধরে রাখে, মাছ কি হয় লাইটের প্রতি আকর্ষিত হয়, উপরে একজন এই ট্যাটা নিয়ে দাঁড়ায় থাকে, যখন মাছ দেখবে তখনই ইয়ে করবে। আবার অনেকে আছে এমনিতে মানে যদি আপনার হাঁটু সমান বা কোমর সমান পানি হয়, বিশেষ করে হাঁটু সমান পানিতেও নেমে ক্ষেতের মাঝে যদি এই পরিমাণ পানি থাকে, লাইট নিয়ে আপনি যেতে পারেন, খুব আস্তে আস্তে যেতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার সাপের কামড় খাওয়ার একটা খুব বড় ধরনের চান্সেস থেকে থাকে। এটা দিয়ে কখনো মাছ মারি নাই, এটা খুব প্র্যাকটিসের বিষয় আছে। ওকে। রেজা ভাই একটা খাগড়াছড়ি না রাঙামাটির একটা গল্প বলতে চাচ্ছিলেন। আমার বড় খালার বাসা ওল্ড টাউনে, পুরান ঢাকা জজকোর্টের পিছনে। ওখানে একটা গাছ ছিল, খুব নরম একটা গাছ, ওই গাছে সাদা সাদা ফুল ধরতো।
আমি সেই ফুলটা পাইরা সেই ফুল দিয়ে খেলতাম অনেক আগে ছোট। আপনি ফুলটা পরে পাইছিলেন বিছানায়? হ্যাঁ, এই ঘটনা বলছেন। এখন এই যে ফুলটা পাইছিলাম এটার যে কোনো ব্যাখ্যা যদি আমি দেই তাইলে আমি একটা কথা বলবো, সায়েন্সে যদি আপনি যদি বলেন সেটার কোনো ব্যাখ্যা আসলে নাই। আমার দরজা লক করা সেই ফুল রেগুলার আসার কথা না। এই ফুলটাকে আমি ভালোবাসতাম, পছন্দ করতাম, এর মানে এই নয় ফুল উড়ে উড়ে আমাকে চলে আসবে। যারা ধ্যান করে ভুটানে, ধ্যান তো কোনো ব্যায়াম না, মানে শারীরিক ব্যায়াম না, কসরত না, জাস্ট বসে থাকে ব্রেন দিয়ে চিন্তা করে দমের সাথে। এই জিনিসটা আপনি যেটার কথা বলছেন সবচেয়ে বেশি আছে তিব্বতে। হ্যাঁ, তিব্বত। এখন নেপাল ভুটানের কাছাকাছি সব। এখন ওই লোকটা যদি ধ্যানটা ফার্ম গেটের মোড়ে বসে করে পারবে? না, এনভায়রনমেন্ট লাগবে। এখন আমি এনভায়রনমেন্ট তাকে দিলাম একটা এসি রুমের মধ্যে, পারবে? পারবে না। তার নেচার লাগবে। তারা বলে, ভুটানিজ একটা কথা বলে, তুমি যদি নেচারের কাছে কোনো কিছু চাইতে থাকো যে আমাকে দাও মন থেকে, তাহলে কোনো না কোনো সময় নেচার আপনাকে সেটা দিবে। ট্রু। তাহলে এই নেচারটা আপনাকে দিচ্ছে নাকি আপনি পাচ্ছেন, কোনটা বলবেন আপনি? নেচারই দিচ্ছে। শক্তি আপনাকে দিচ্ছে, সেটা নেচারই দিচ্ছে। তাইলে আমি বলবো, যদি আমি সেই ফুলটাকে ভালোবাসতাম তাহলে কি নেচার আমাকে ফুলটা বাসায় দিয়ে যেত নাকি কোনো মাধ্যম আমাকে দিয়ে যেত? সিচুয়েশনাল কজ হইতে পারে, কোনো ব্যাখ্যা নাই, এটা কোনো ব্যাখ্যা আসলে নাই, হতে পারে। তো তখনই একটা ব্যাখ্যায় দাঁড়াবে যখন আমি সেই সিচুয়েশনের ভিতর দিয়ে যাব, এটাকে নিয়ে যখন আরো বিশদ গবেষণা করব। বা যেটা ঘটে আমাদের লাইফে, দেখবেন যারা আমাদের রেডিওতে আসে কথা বলে, অনেকে বলে যে স্বপ্ন দেখছি, অমুক দেখছি, তমুক করছে, যখন সে বলে দেয় তার সাথে আর ঘটে না। হ্যাঁ, এটা কিন্তু ইন্টারেস্টিং না, সে তার বন্ধুকে বলে দিল বা সে তার কাজিনকে বলে দিল, এরপর থেকে তার আর হচ্ছে না। আচ্ছা, আমি একটা কথা বলতে যাচ্ছি আপনার সাথে। আমি কিছুদিন আগে একটা মুভি দেখছিলাম, জানি না দেখছেন কিনা, অ্যানাবেলা ক্রিয়েশন। না, আমি দেখিনি। হলিউডের একটা মুভি, হরর মুভি। মনে হয়েছিল যে সবাই ভয় পাওয়ার জন্য এত মানুষ গেছে, পুরা হাউসফুল ছিল। তেমন কোনো হরর মনে হয় নাই আমাদের কাছে। বাট একটা জিনিস আমি দেখলাম, যে এটা অনেক মুভিতেও দেখেছি, যখন আমরা ইভিল পাওয়ারগুলো দেখি যে এত পাওয়ারফুল, যে কোনো ধরনের ক্ষতি করতে পারছে, একটু জানতে ইচ্ছা হয়। যখন গ্রুপ আছে, ধরেন 5 জন আছে, 6 জন আছে, বা 3-4 জন আছে, ওইখানে কাউকে কোনো ক্ষতি করতে পারছে না বা করছে না, একা কেন হইতে হয়? এটা কি সিনেমার প্রয়োজনে না বাস্তবে হয়? হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো কথা বলছেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করছেন। আপনার কি মনে পড়ে সুমন ভাই, আমরা যখন প্ল্যানচেট করছিলাম, আমি আপনাকে কি বলছিলাম মনে পড়ে? যে বডিতে টাচ লাগায় রাখবেন, টাচ লাগায় রাখবেন। কেন সেটা বলছিলাম? কোন গ্রুপ যদি কোনো হন্টেড প্লেসে যায় তাদেরকে এফেক্ট করে না খারাপ জিনিসটা, আর কেউ যদি একা চলে যায় তাকে এফেক্ট করে, এমনকি মানুষ পাগলও হয়ে যায়। যখন আমাদের বডি টাচ লাগানো থাকে, আমাদের বডিতে একটা পাওয়ার তৈরি হয়, ক্রিয়েট হয় পাওয়ার। একটা গাড়ি যদি আমি একা ধাক্কা দিই, আমার সাথে 5 জন মিলে ধাক্কা দেয়, অবশ্যই 5 জনের ফোর্সটা বেশি হবে। আমাদের বডি সার্কেলে এক ধরনের সাইক্লিক পাওয়ার কেউ বলে প্লাজমা তৈরি হয়। যদি আপনি 2 হাত ঘষা দেন, গরম হয় না হাতটা, এবং এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। যখন মানুষ একত্র হয়ে যাবে, তখন সেখানে একটা সার্কেল তৈরি হয়, অটোমেটিক, এটা অদৃশ্য সার্কেল তৈরি হয়, পাওয়ার সাইকেল। যেই সাইকেলটা দেখে বা যে সার্কেলটা দেখে, জিন ভূতরা আমাদেরকে ভয় পায়। জিনরা আমাদেরকে তাদের চেয়ে বড় দেখে, যখন দেখে সংঘবদ্ধ দল আসছে, তারা অ্যাটাক করতে ভয় পায় আমাদেরকে। আমরা অনেক হন্টেড লাইভ করছি যেখানে আমরা সংঘবদ্ধভাবে ভয় পাইছি, আজকে সিক্রেটলি ভয় পাইছি আমরা। হ্যাঁ, কিন্তু আমরা বলি নাই, আমরা বোঝাই নাই। কখনো শিয়ালের মুখোমুখি হয়েছেন কোনোদিন আজ পর্যন্ত? শব্দ শুনছি, একবার মুখোমুখি হন নাই। আমাদের সুনামগঞ্জে বাসার সামনে শিয়াল চলে আসে, যখন আমি একা বের হই, যদি 1-2 শিয়াল থাকে, শিয়াল পালায় যায়। যখন শিয়াল থাকে 10টা, আমি একা থাকি, তখন শিয়াল আমাদেরকে অ্যাটাক করে। যখন আমি একা থাকি, ঠিক সেম জিনিস, যখন আমরা থাকবো 5 জন আর শিয়াল থাকে 5টা, অ্যাটাক করবে না। শিয়াল তখন ব্যাক স্টেপ নেবে। বাঘ, সিংহ সামনে দিয়ে, ওরা পিছন দিয়ে অ্যাটাক করে হিউম্যানকে। তো সিংহর একটা নেচার আছে, নেকড়ে বা সিংহ নেচার আছে, ওরা অ্যাটাকিং, অল টাইম অ্যাটাকিং। তারা 24 আওয়ার্স অ্যাটাকিং মোডে থাকে, কিন্তু জিনরা সবসময় অ্যাটাকিং মোডে থাকে না। এত পাওয়ার থাকার পরেও কেন কয়েকজন মানুষ একত্রিত থাকলে কোনো ক্ষতি করতে পারে না? যখন ক্ষতি করবে, আপনি তার ক্ষতি করার চেষ্টা করেন, আপনি তার ক্ষতি করার চেষ্টা করেন, আপনার সে ক্ষতি করবে, অবশ্যই করে। এর কয়েকদিন মানুষ একসাথে থাকার পরে কিন্তু ক্ষতি হয় না, পড়ে যাচ্ছে না, হচ্ছে না, অজ্ঞান হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আমাদের সামনেই তো রেডিওতে তো হইলো, আমরা 7-8 জন ছিলাম, একটা মেয়ে পদস্থ হয়ে গেল, সে অ্যাটাক করে বসলো। ডাইরেক্ট অ্যাটাক মানে কি, ড্রাইভারের উপরে ব্যাগ মারছে, আমাকে আসছে মারার জন্য। যখন আমরা বলছি আমরা আপনার বাসায় যাবো, তখন সে অ্যাটাক করলো। এরা কিন্তু সে কোনো কথা বলে নাই, এরা সে নর্মাল। তো আপনি যদি জিনের ক্ষতি করার চেষ্টা করেন, সেও আপনার উপরে অ্যাটাক করবে। আমি একটু কথা বলি, জি, সেটা হচ্ছে ভয় জিনিসটা কিন্তু আমার মনে হয় মনের ব্যাপারও আছে কিছুটা। অফকোর্স, আমি পুরোটাই প্রায় ধরেন 4 বছর লাশ কাটা ঘর, যেটাকে বলে মর্গ বলে, ওটার পাশে আমাদের বাসা ছিল, 100 গজের ভিতরে। ওকে, তাইলে একটা কাজ করি, একটা বিরতির সময় যেহেতু হয়ে গেছে, বিরতির পর ফিরে এসে আপনার এই মর্গের গল্পটা শুনি। ডর মানে ভয়, হন্টেড বাই ডর এক্লিপস। হ্যাঁ, দিলীপ, আমরা মর্গ নিয়ে কথা বলতেছিলাম, বলেন। আমি তখন এটা 75-6 হবে, ওখান দিয়ে রাত 10টা, 11টা, 12টা, 1টা, 2টার সময় যাতায়াত করতাম একা, কখনো 2 জন। কিন্তু কখনোই ফিল করি নাই যে এখানে কোনো একটা প্যারানর্মাল কিছু ঘটতে পারে। বা দুপুরবেলা ওই জায়গাটা ক্রস করতাম,
ভিতরে যে দেখে আসতাম কোনো লাশ আছে কিনা, কখনোই কিন্তু এই ফিলটা আসে নাই। কিন্তু ডর শোনার পরের থেকে এখন আমার কাছে মনে হয় যে একটু ভয় ভয় লাগে সবকিছুতে। ইভেন রাত্রে যদি আমি ওয়াশরুমে যাই, আমি চোখ বন্ধ করে যাই। এটা আমার মনে হয় যে একটা মনের ব্যাপার, সবচেয়ে বড় জিনিস। তা তো অবশ্যই, কিন্তু দাদা আপনি সব সময় যদি ওয়াশরুমে চোখ বন্ধ করে যান, দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। সেটা প্যারানরমাল না হোক, অ্যাক্সিডেন্টাল, অন্য ধরনের। আমাদের রাজু আমাদের জন্য কি জানি খাবার নিয়ে আসছে। কি রাজু? আড্ডা দিতে দিতে এত রাতে নুরুত আনলা কোথা থেকে এত রাতে? দেখি ভাই, আপনার কাহিনী কি এখানে শেষ? হ্যাঁ, এখানেই শেষ। আমরা আসলে ঈদের পরে বসছি আড্ডা দিতে, মানুষকে ভয় দেখানোর জন্য না বা কোনো আতঙ্ক দেওয়ার জন্য না। আমরা সুমন ভাই, আপনাকে কে যেন একটা ঘটনা ছিল বলতে গেছিলেন। হ্যাঁ, মানে নুডলসটার চেহারাটা সেরকম ভাই, যদি পরে খান মিস করতে পারেন। কেন? চেহারাটা খুবই সুন্দর। মাইক্রোফোন কই? নুডলসের নিচে লুকায় মাইক্রোফোন হারাই গেছে। এটাও কোনো প্যারানরমাল কোনো কিছু কিনা? কিন্তু পাবলিক খুশি হবে আমার মাইক্রোফোন হারাই গেছে। ভাই নোটটা ফাটাফাটি। চেহারাটা ভালো, খুব মেকআপ করা নোট। এটা আসলে বারবিকিউ নোট আমি খাই মাঝে মধ্যে। আমরা মাইক্রোফোন কিভাবে মাইক্রোফোন হারাই গেছে, মানে অনেক খোঁজাখুঁজি পরে পাওয়া যাচ্ছে না। অদ্ভুত, মানে পুরাই অদ্ভুত। ওই টেবিলেরটাই সাউন্ড নেব। ওই চেয়ারটা কই? যাই হোক, আমরা রাত 1টার সময় খাবার পেয়েছি। এটা আমাদের ভৌতিক ঘটনাকে ম্লান করে দিয়েছে। আমরা এখন কিছুটা নুডলস ট্রাই করছি, কিন্তু নুডলসটা রেজা ভাই যে পরিমাণ প্রশংসা করলো আসলে বিষয়টা ওরকম না। এটা কার সৌজন্যে আমি জানি না এখনো। শুনতেছে আমাদের আড্ডা, তারা কি শুধু খাওয়ার শব্দ শুনতেছে? নুডলস স্পন্সর কে? দিলীপ ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সবাই দিলীপ ভাই দোয়া করবেন, উনি আমাদেরকে নুডলস খাওয়াচ্ছে। আলহামদুলিল্লাহ। আরেকটা পরামর্শ আপনার জন্য, পরের বার বাথরুমে গেলে চোখ বন্ধ করে যায় না, চোখ খুলে যাবে। ওয়াশরুমে আয়না আছে তো? আসলে আয়না একটা শক্তিশালী মাধ্যম খারাপ জিনিস ঢোকার মাধ্যম, কারণ পৃথিবীর সকল জিন পতিত রোগীদেরকে আয়নার মাধ্যমে কিন্তু জিনগুলো বের করে। আমি দেখছি আর কি, বেশিরভাগ ইভেন ব্ল্যাক ম্যাজিক করা হয় আয়না দিয়ে আসলে। আচ্ছা রাবি ভাই, হ্যাঁ ভাই, আমি গ্রামে দেখি আয়না পড়া, কোনো জিনিস চুরি হয়ে গেল, আয়না পড়া, আয়নাতে নাকি তার ছবি ছবি ওঠে না। চোর আয়নাটাকে ঝাপসা দেখবে, তখনই মানুষ শনাক্ত করে সে চোর। ভাই কোনোদিনও সম্ভব না। আপনি আয়না নিয়ে আসলে আমি এখন দেখা যায় না, কোনোদিনও সম্ভব না। আপনি যত কিছুই বলেন, এগুলো বললেন না, কারণ রেডিওতে আপনার হাজার লোক চ্যালেঞ্জ করে বসে। এগুলো তো লজিক্যাল না, ইললজিক্যাল। এগুলো সাইন্টিফিক ব্যাখ্যা আছে। এটা যদি সত্যি হইতো, চোর ধরার জন্য থানায় এফআইআর কিছু দরকার ছিল না। আয়না বাবারা বসে যেত রাস্তার মোড়ে মোড়ে, ব্যাস। আয়না পড়ার ব্যাপারটা তো আসলে লজিক্যাল না, ইললজিক্যাল এবং অযৌক্তিক। ইললজিক্যাল হোক, এটাতে যদি আপনি সঠিক পারসনকে আইডেন্টিফাই করতে পারেন, যে রিয়েল চোরকে, তখন আপনার লজিক ইললজিক্যাল। তাহলে আমাকে উত্তর দেন একটা ব্যাপারের। জিন বিশ্বাস করেন? অবশ্যই। জিন যদি আপনার ক্ষতি করে, আপনি যদি জিনের বিরুদ্ধে মামলা করতে চান, মামলা নিবে কোর্টে? না, সেটা তো সম্ভবই না। ঠিক এরকম ব্যাপারটা এরকম, মানে অযৌক্তিক। আয়নার পড়া বা যে পার্টি চালান, আদালত তো কখনোই প্যারানরমাল বিষয়তে চলে না ভাই। আদালত খুব বেশি হলে যদি রিলিজিয়ন মানে ওই দেশ, তাহলে ফতোয়া, আর হচ্ছে হলো স্টেট ল যেটা থাকে সেটা দিয়ে চলে। এখানে জিনভূতের বিষয় যেটা সায়েন্স প্রমাণ করতে পারে না এখন পর্যন্ত, সেটা দিয়ে কেন চলবে? সেটাই তো, আয়না পড়াটা সায়েন্স প্রমাণ করতে পারে না। এবং আয়না পড়ার ব্যাপারটা কতটুকু যৌক্তিক বা কতটুকু সত্য আমি জানি না, বা কারণ অনেক চোর নাকি আয়না পড়া দেয়া হ্যাঁ সাকসেসফুল হয়। আমার খালা একজন আছে, উনি কোনো কিছু হারাই গেলে, চুরি হয়ে গেলে আমরা নাম দিলে কেচি দিয়ে বাই করতে পারে চোর, কেচি দিয়ে স্কলারশিপ ধরে কি দোয়া পরে। আমার মনে হয় এটা গুনার কাজ, আমি জানি না। কোনোদিনও সম্ভব না, এটা কোনোদিনও সম্ভব না। আমরা অনেকবার ধরছি চোর, অনেকবার। আমার নিজের চোখে দেখা ভাই, বাসার চোর ধরা সম্ভব। এটা কেন সম্ভব? আসলে ওই আয়না পড়ার কোনো কিছুতে সম্ভব না। এটা হচ্ছে একটা মেন্টাল গেম। রাইট, আলটিমেটলি ওর মাথার মধ্যে ধরে দেওয়া, তুমি আয়না দেখলে কিন্তু তোমার খবর আছে, তখন উল্টা পাল্টা দেখা শুরু করে। জাস্ট মেন্টাল গেম, আর কিছুই না। খাবারটা মজা ছিল না ভাই? খাবারটা ভালো ছিল আলহামদুলিল্লাহ। আচ্ছা দিলীপ ভাই খাওয়াইছে ভাই। আমরা তো শেষের দিকেই চলে আসছি রে ভাই। আসলে শেষ করতে তো মন চায় না, মন চায় সারা রাত গল্প। অনেকে আবার কিন্তু ওই যে হুজুরদের কাছ থেকে চাল পড়া নিয়ে এসে খাওয়ায়। চাল পড়া না, অনেক পড়াই খাওয়ায়। মেন্টাল গেম, পানি পড়া, চাল পড়া, চিনি পড়া, বাটি চালান, এই যে আয়না পড়া, সুই পড়া, লোহা পড়া, মানে পড়ার কোনো শেষ নাই। আর তো তাবিজ তুবিজ তো আছেই। এবং এগুলা কি পরিমাণ মানুষ বিলিভ করে, মানে অনেক বেশি বলে বিলিভারি আসলে বেশি সমাজে। কুকুর কামড় দিলে যে পড়ায়, হ্যাঁ পড়া তো। আচ্ছা আমি এক সহজ একটা প্রশ্ন করি। আমি নিজে ইনফ্যাক্ট ছোটবেলা আমারও দিয়েছে। আচ্ছা আমি খুব ইজিলি খুব সহজ প্রশ্ন করি সবাইকে। গিবরা ভাই এখানে আছেন, লোমান ভাই আছেন, দিলীপ ভাই আছেন, সুমন ভাইও আছেন। অমিতাভ বচ্চনকে চিনেন? এখানে সবাই চিনেন? চিনি, হ্যাঁ। উনাকে কি মনে হয়, মূর্খ লোক নাকি জীবনে সাকসেসফুল একজন লোক? না, এটার জন্য না। উনি কি সাকসেসফুল, মানে ওয়ার্ল্ডে সাকসেসফুল? অবশ্যই। আমাদের চেয়ে অনেক বেশি, অনেক বেশি, মানে কি অনেক 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 বেশি। সারা পৃথিবী তাকে চিনে। উনি
ওনার যে কোনো ছবি বাই করবেন খুঁজে, যে কোনো ছবি মানে রিয়েল ছবি, যখন ইন্টারভিউ দেয় বা যে দেয়, মুভির ছবি না, অ্যাক্টিং এর ছবি না, বাস্তব ছবি বাই করবেন, দেখবেন ওনার 10টা আঙ্গুলে 10টা আংটি। তাহলে এটা কি বলবেন আপনি? সে সাকসেসফুল লোক, শিক্ষিত লোক, ভালো সমাজের লোক, সে 10 আঙ্গুলে 10টা আংটি বলে, তার বিলিভ, এটা তার ব্যক্তিগত এবং সে বিশ্বাস করে আংটি তার লাইফ চেঞ্জ করছে, এই জন্য সে আংটি খুলে ফেলে দেয় না, সে লাগিয়ে রাখছে। স্টিল এখনো তার বয়স অনেক হয়ে গেছে, আংটি সে খুলে না। এটা শুধু তাই না, আপনি বলিউডে অনেক দেখবেন যে অনেক নায়ক নায়িকারা তাদের নাম চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, যেমন কেউ কোনো জ্যোতিষী দিলীপ কুমার বলছে যে তুমি নামটা এই অক্ষর দিয়ে রাখো বা তোমার এই নামটা না, কিন্তু ঐশ্বরিয়ার গাছের লগে বিয়ে হইলো না, ওটা আমি শুনি নাই। আপনি জানেন নাই? আচ্ছা, তাহলে এগুলো তো ভাই আপনি রাম রহিম কেস ধরেন না কেন? রাম রহিম কেসটাতেই আপনি আসেন, যে রাম রহিম কেস নিয়ে পুরো ইন্ডিয়া তোলপাড় হয়ে গেল এবং এখনো চলতেছে হরিয়ানা রাজ্যের যে অবস্থা। এই বিলিভ গুলো তো ভাই প্রত্যেকের বিলিভ, মানে এই যে বিলিফটা কিন্তু আমরা যদি ফেলে দেওয়া যাবে না আসলে। না, বিলিভ কেন ফেলে দিব? বিলিভ যার দিক থেকে এখন আপনি সেই বিলিভটাকে যদি ঠুঙ্গ পর্যায়ে নিয়ে আসেন, আয়নার মধ্যে লোকজন দেখবে, আয়নার ব্যাপারটা আমি বলতেছি অযৌক্তিক, কিন্তু আংটির যে ব্যাপারগুলো আছে এগুলো যৌক্তিক অযৌক্তিক দুইটা ব্যাখ্যাই আসলে হয়। তবে আমার মনে হয় ইন্ডিয়ানরা একটু বেশি আংটি পরেন, বেশি পাথর দেশেও পরে, এটা বিশ্বাস করে না, কিন্তু পাথরের সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, কিন্তু ব্যাখ্যা আছে। পাথরের সায়েন্টিফিক ব্যাখ্যা, আপনি শরীরের সঙ্গে যে মেটালই পড়েন না কেন, এই মেটালের সঙ্গে সূর্যের রের একটা বিক্রিয়া তৈরি হয়, এবং এই বিক্রিয়াটা তৈরি হওয়ার পরে এটা যদি আপনার ব্লাড সেলে যায়, তাহলে আপনার শরীরের প্রতি একটা ইফেক্ট ফেলে। ইফেক্ট কিভাবে? ব্লাড সেল আপনার ব্রেনে গিয়া ওটা করে। সো কোনো না কোনো ভাবে আপনার মস্তিষ্ক এইটার দ্বারা ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা আক্রান্ত হচ্ছে, আর মানুষের শরীরে ব্রেনই সবকিছু। অনেক সময় আপনি যখন আংটি পরেন, আপনার আংটি বিভিন্ন ধাতুর হতে পারে, সেটা আপনার রূপার হোক, স্বর্ণের হোক, তামার হোক, যেটা হোক, এই আপনি যখন খাবার খান ওখান থেকে কিন্তু মুখে যাচ্ছে কিছু একটু একটু করে হলো যাচ্ছে আপনার শরীরে আপনার যায়। শরীরে কিন্তু মিশতেছে। ওই যে একটা কথা আছে না, আমরা ছোটবেলায় পড়তাম যে মাটির কলসি পুকুর ঘাটে শান বাঁধানো ঘাট, হ্যাঁ। তো মাটির কলসিটা সবসময় এক জায়গায় রাখা হয়, শানটা ক্ষয়ে গেছে, তো মাটির কলসি তো শানের চাইতে কি নরম, অনেক বেশি নরম, তো ওই নরম জিনিসটা রেগুলার করতে ক্ষয় হয়ে গেছে। তো মানুষের শরীরও এরকম, মানুষের শরীরে তো গ্রোথ হয়, আপনার মেটালটার তো কোনো গ্রোথ নাই, মেটালটা ক্ষয়ে যাচ্ছে, তো কই যাচ্ছে? আপনার ব্লাডে মিশতেছে, আপনার ব্রেনে যাচ্ছে, এগুলা তো ইফেক্ট তৈরি হবে। আমার হাতে যে আংটি দেখেন কিবরিয়া ভাই, এটা আপনি দিনের বেলা দেখেন আমার এটা কালার চেঞ্জ হয়, পাথরের কালার। এই বিশ্বাস করেন, আমি একটা সানগ্লাস পরি, ওটা দিনের বেলা সান রেতে কালার চেঞ্জ হয়, ওটা হচ্ছে ফটো সানগ্লাস। আমার আংটি এটা পাথর, সেই পাথরের কালার ভাই আমার স্কিন কালারও চেঞ্জ হয়ে যায় ভাই, অন্ধকারে গেলে কালো দেখায়, কালো হয়ে যায় ভাই, ওদের মধ্যেই কালার চেঞ্জ কালো দেখা যায়, কক্সবাজার থেকে কালো হয়ে আসছে। মনে করেন যে এই যে অন্ধকারের মধ্যে থাকি, আমার চোখের মণিটা বড় হয়ে যায়, ওইটা তো অ্যাপাচার, ওটা অ্যাপাচার। ছোট হয়ে যায়। আমার রুমে আলমারি লাল, যদি কালকে দেখি আলমারি কালো, তাহলে ব্যাপারটা অদ্ভুত। আমাদের বডি কালার, যারা সমুদ্র তীরে যায় তারা কালো হয়, যারা বাইক চালায় কালো হয়। ফাইন, আপনি গিরগিটি দেখছেন? হ্যাঁ, কালার চেঞ্জ হয়, ওই গিরগিটি হচ্ছে বেস্ট ক্রিয়েচার কালার চেঞ্জের ক্ষেত্রে। আপনি যে কালার ধরবেন সেই কালারই সে নিজের মধ্যে নিয়ে নেয়। তাহলে আপনি আর ওটা তো ন্যাচারাল না, অক্টোপাস না, অক্টোপাস সবচেয়ে বেশি, তাই নাকি? কিছু অক্টোপাস আছে, গিরগিটি সব গিরগিটি না, কিছু গিরগিটি আছে যারা এটা কালার অ্যাডপশন নিয়ে নেয় তারা। এই জন্যই তো বলা হয় যে ফাবিয়া ইয়ালাহি রব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। মানে পুরো পৃথিবীটাই আসলে আল্লাহ সৃষ্টি করে এত বৈচিত্র্যময় করে রাখছে যে এখানে আসলে তার কোন অবদানকে অস্বীকার করার নাই। আর আমরা মনুষ্য জাতি, আমরা আশরাফুল মখলুকাত, আমাদের রিলিজন সেটাই বলে, সৃষ্টির সেরা জীব মানুষ, তাই তো? এই মানুষ, গ্রহ, নক্ষত্র সবকিছুই মানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, যেটা পৃথিবী। দেখেন বাঘের শক্তি, আমরা এখানে 5 জন আর 6 জন বসে আছি, একটা বাঘ আমাদের 6 জনকে কাট করে ফেলতে পারে, কিন্তু বাঘের ব্রেনের পাওয়ার চেয়ে আমাদের ব্রেনের পাওয়ার কোটি গুণ বেশি। হ্যাঁ, এই ব্রেনটা আল্লাহ আমাদেরকে দিয়ে দিছে এবং এই ব্রেনের মধ্যেই সবকিছু দিয়ে দিছে। সুতরাং এই ব্রেনটাকে যদি আমরা কাজে লাগাই, আমার মনে হয় যে এই ভয়ের কথা বলি বা যেটার কথা বলি, সলভ সম্ভব। যাই হোক, আমরা এখন শেষ করব। শেষ বেলায় যদি চান আমি একটা গল্প বলতে পারি। আমি রাতে বেলা আগে ড্রাইভ করতাম, গাড়ি ড্রাইভ করতাম, একদম একা ড্রাইভ করতাম। আর কিবরিয়া ভাই আমার সাথে 1 বছরের কাছাকাছি মিশছেন, আপনি হয়তো বা দেখছেন আমি কখনো একা থাকি না, এখন 4-5 জন সঙ্গে থাকে অল টাইম। এবং যারা আপনার কাছে থাকে তারাই দেখা যায় যে, সবাই না, কেউ আছে যে ওই যে বাঁশ মারার একটা ব্যাপার থাকে না, এবং খুব সুন্দর করে তারা তুইলাকা বাঁশ দিয়ে দেয়, আখ্যাওয়ালা বাঁশ। হ্যাঁ, তো আমি ড্রাইভ করছিলাম, এটা রাস্তাটা হচ্ছে সিলেট রোড। আমি এখন মানে ইদানিং এটার সাথে আমার আগের ঘটনার সাথে কানেকশন আছে। হ্যাঁ, ইদানিং আমি দেখি যখন আমি ড্রাইভ করি, একা যখন থাকি, শুধুমাত্র যখন একা থাকি, ইভেন দুপুরবেলা দেখি যে আমার সামনে দিয়ে কেউ দৌড়াচ্ছে, বাট কোন একটা শ্যাডো দৌড়াচ্ছে বা কোন ধোঁয়া দৌড়াচ্ছে, একটা ধোঁয়া, স্মোক বা শ্যাডো দৌড়াচ্ছে। ইভেন এটা আজকেও ফিল করছি আমি বাইক নিয়ে একটা জায়গা থেকে আসার সময় খেয়াল করলাম দৌড়াচ্ছে, 4-5 বার দৌড়ালো। আমি ভাবলাম যে আমি হয়তো টায়ার্ড বা ঘুম পাচ্ছে, মাথাটা ঝাঁকে দিলাম, একটা চুইংগাম কিনে খেলাম। তারপরে দেখা যাচ্ছে না, আসলে আমি দেখতেছি যে বাইক চালাচ্ছি, ঠাস করে দৌড় দিল সামনে দিয়ে। এটা রিসেন্ট ঘটনা। এই ঘটনার সূত্রপাত হয় যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি। আমি
একটা ঘটনা শুনছিলাম অনেক মামার কাছ থেকে। আমি কিন্তু ঘটনার মধ্যে থেকে ঘটনা ঢুকে যাচ্ছি, ইনসেপশনের মতো ভাই। যারা বোঝা তারা বুঝবেন। আমার মামার ঘটনা থেকে শুরু, আমার ইন্টারমিডিয়েট থেকে শুরু এটা। মামা বলছিল যে কিছু প্রজাতি আছে পৃথিবীতে যারা মানুষের মাংস খায়, যেটা আমরা জঙ্গলি ভাবি। এখন যারা জঙ্গলিরা মানুষকে বার্ন করে শিক্ষা বানায় খেয়ে ফেলে, এখনো আফ্রিকাতে আছে এগুলা হুটুট প্রজাতি, কিন্তু তারা একটা সিস্টেমে খায়, প্রসেস করে খায়, পুরায় বার্ন করে, লবণ দেয়, তারপর খায়। না এটা শুরুটা খুব ইন্টারেস্টিংলি হয়েছিল। মানে বিষয়টা এরকম যে ওই গোত্রের খাবার থাকতো না এক সময়, যারা কমিউন বলা হতো, তো ওই গোত্রের মধ্যে সবচেয়ে বৃদ্ধ যে, সে নিজেকে উৎসর্গ করে যেত গোত্রের জন্য, যে আমি যদি মরেই যাবো, মরে গেলে একটা হচ্ছে যে মরে গেলে যা তাকে খেয়ে ফেললো, আরেকটা যেটা হচ্ছে খাবার নাই কারো কাছে, তখন সবচেয়ে বৃদ্ধ যে সে নিজেকে উৎসর্গ করতো, তখন ওই বৃদ্ধকে মেরে ফেলা হতো, মানে বৃদ্ধ কিছুদিন পরে মারাই যাবে, তারপরে ওই মাংসটা সবাই খাইতো, কারণ ওই গোত্রটাকে সার্ভাইভ করার জন্য। বুঝতে পারছি। এইখান থেকেই মূলত মানুষের মাংস খাওয়া, এটাকে মানে হলি স্পিরিট থেকে শুরু, কিন্তু এটা নিয়ে এখন ওটাকে স্টপ করার জন্য বিভিন্ন আন্দোলন হচ্ছে, সামাজিক কর্মীরা কাজ করতেছে। যাই হোক, বলেন। হ্যাঁ, মামা আমাকে বলতো সবসময়, আমাদের অঞ্চলে একটা কবরস্থান আছে, সেই কবরস্থানে লাশ দাফন করা হয়। তো মামা বলতো যে রাব্বি তুমি কখনো সেই কবরস্থানে আশপাশে যাবা না, জীবন দিকে যাবা না। আমি কখনো যাই নাই, কিন্তু আমার স্কুল থেকে বের হওয়ার পরে দুপুরবেলা আমি ঠিকই কবরে গেট পর্যন্ত যেতাম সাইকেল নিয়ে, আবার ব্যাক করে চলে আসতাম, গেট পর্যন্ত যেতাম, ব্যাক করে চলে আসতাম সবসময়। এটা আমি করছি প্রায় 5 বছর 6 বছর একটানা। মানে ইভেন আমি বিবিএ পড়া অবস্থায় যখন আমি দেশে পড়তাম, হ্যাঁ, ওটা আমি তো অফ করে দিয়েছিলাম। সুনামগঞ্জ যেতাম বা আমার অঞ্চলে যেতাম, ওইসব বিশেষ যে অঞ্চলটা, আমি ওই গেটের সামনে একবার যেতামই, সুযোগ পেলে যেতাম। একদিন আমার কেন মনে হলো যে আমি দেখবো সেখানে কি হয়। এটা কিন্তু আসলে যেটা আমি বলবো অনেকের বিশ্বাস হবে না, হয়তো আমার হ্যালুসিনেশন হতে পারে। আমি বলবো যে আমি একজন মানুষ, আমার হ্যালুসিনেশন হয়। আমি গিয়ে দেখি একটা লোক, একদিন রাতে গেছি আর কি, টর্চলাইট নিয়ে গেছি। আমার তো ভয়টা করতো না, এখনো করে না ভাই, আল্লাহর রহমতে। তো রাতে গেছি, বাইকটা আমার সাইকেল পাইপ আমি রাখছি, সাইকেলটা রাখার পর আমার এখনো স্পষ্ট মনে আছে, একজন লোক সাদা স্যান্ডো গেঞ্জি পরা, লোকটা স্বাস্থ্য মোটামুটি কালো, একদম মানে কালোর সাথে মিলে, মানে অ্যাশ কালার মনে করেন, মানে এমন এক কালার যে আমাদের বডির সাথে মিলে না, অন্ধকারে দেখছি এমন মনে হয়েছে আমার কাছে। তবে খুব লাইট টাইট মারি নাই, জাস্ট দেখা যাচ্ছে, ল্যাম্প পোস্টের মতো দেখা যাচ্ছে যে লোকটা হাঁটু গেড়ে বসা। হাঁটু গেড়ে বসা মানে কিভাবে বোঝাবো আপনাকে, একটা 3 মাথার বসা, বুঝেন 3 মাথার বসা, বৃদ্ধ লোক যদি মাটিতে বসে থাকে, দুইটা হাঁটু মাথা আর একটা হিপ কিন্তু মাটিতে লাগবে না, হিপ লাগবে না, জাস্ট হাঁটু গেড়ে বাথরুমে যেরকম বসে মানুষ ওরকম। ওই লোকটা এইভাবে হাঁটতেছে, বসে বসে হাঁটতেছে সে, এবং ভালো স্পিডে এসে হাঁটতেছে। আমি জাস্ট ওই মেইন গেট, যে কবরস্থানের মেইন গেট থেকে আমি দেখতেছি, জাস্ট আড়াআড়ি ভাবে কোনো দেখতেছি যে লোকটা শুধু কবরটা প্রদক্ষিণ করতেছে। মানে বিশাল কবরস্থান, মানে মনে করেন 100 গজ যাচ্ছে আসছে, মানে ঘুরে ঘুরে ডিমের মতো, ডিম্বাকৃতির সার্কেল করে আসতেছে ঘুরে ঘুরে, ঠিক এইভাবে হাঁটতেছে সে। আমি আধা ঘন্টা সেখানে দাঁড়ানো, আধা ঘন্টা। আর মাটিতে খাবলা দিয়ে মাটিটা মুখে দিচ্ছে সে, যে কোনো একটা জায়গায় মাটি ধরতেছে, খাবলা দিয়ে সে মুখে দিচ্ছে। সে আমাকে দেখতেছে না, সে এইভাবে খুব দ্রুত হাঁটতেছে, মাটিতে খাবলা দিচ্ছে, মুখে দিচ্ছে। তো সে কি খাবলা দিচ্ছে আমি দেখতেছি না, যে কিছু একটা সে ধরতেছে মাটি থেকে, খাবলা দিয়ে আবার সে খাচ্ছে। আমি এগুলো দেখে ভয় পাইছি। বাসায় আসছি, আমার আসছে জ্বর ছিল, 5-7 দিন জ্বর ছিল। জ্বরের সময় শেষ যেতে আমাকে জ্বর হলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়, এটা রাজু ভালো জানে। রাজু দেখছো না আমার জ্বর হলে কি অবস্থা, বাসায় আমি কি করি। লাস্ট যে জ্বর হয়েছিল ভাই, ভয়ঙ্কর অবস্থা। আমি এক জায়গায় জ্বর হইয়া সামনে বসে রয়েছিলাম, আমার সাথে 10-12 জন বসে থাকে। আমি জ্বর হলে আমার কাছে মনে হচ্ছে আমি এখনই মারা যাবো, মরে যাচ্ছি, এমন হয় অবস্থায়, সহ্য করতে পারি না আমার জ্বর। তখন আমার সুনামগঞ্জে মশারি টাঙ্গাইতাম, মশারির মধ্যে বসা। রাত হয়ে গেছে, 2টা-3টা বাজে গেছে, আমার ঘুমিয়ে গেছে জ্বরের মধ্যে, জ্বর একটু কমতেছে আর কি, এরকম একটা অবস্থান। যে লোকটা কবরস্থানে ছিল, ওই যে হাঁটু গেড়ে হাঁটতেছিল, সে লোকটা আমার বিছানার পাশে বসা, মানে মাটিতে ঠিক বিছানার ধরেন 2 হাত ধরে সে বসা। সে বসে আমার ফ্লোরটা ধরে খাচ্ছে, কিন্তু ফ্লোরটা সে নিতে পারছে, আমার খামচি দিচ্ছে মুখে তুলে খাচ্ছে। আমি জাস্ট হতবাক তাকায় আছি, সে লোকটার দিকে আমি হা করে তাকায় আছি যে লোকটা কি করতেছে। আমি তখন একদম চুপ। আমি যে চিৎকার দিব সেই ক্ষমতা আমার নাই, মানে আমি চাচ্ছি চিৎকার দিব, বাট আমার মুখ থেকে বেরোচ্ছে না। তা আমি চিৎকার মানে আম্মা বলে একটা ডাক দিব, আমার মুখ থেকে বেরোচ্ছে না। আমার আম্মা আব্বার আমার রুম থেকে মোটামুটি দূরে, মাঝখানে ড্রয়িং রুম পরে চিৎকার খাচ্ছে, কিন্তু আমার দিকে তার ফেস না, তার ফেসটা ঘুরাই ফেলছে সে, মানে উল্টা দিকে ফেস, তার ব্যাক সাইডে দেখতে পাচ্ছি সে খাবলাচ্ছে কিন্তু খাচ্ছে। খুব স্লো মোশন সে ঘুরতেছে আমার দিকে, পা দিয়ে আস্তে আস্তে ঘুরতেছে। ঘুরে দেখি তার ডান হাত সে কামড়ায় খাচ্ছে আর ব্লাড পড়তেছে। তার ডান হাতটা সে কামড়ায় খাচ্ছে, তার হাড্ডি দেখা যাচ্ছে, পুরোপুরি হাড্ডি। আর সে কামড় দিচ্ছে, দাঁত দিয়ে ব্লাড পড়তেছে, আর তার চোখটা আমার দিকে, সে আমার দিকে তাকাচ্ছে, আবার কামড় দিচ্ছে হাতে, আবার আমার দিকে তাকাচ্ছে, আবার কামড় দিচ্ছে হাতে, আবার আমার দিকে তাকাচ্ছে। তখন আমি চিৎকার মারলাম জোরে, একটা যত আমার শক্তি আছে, গলার জোর আছে, আমার শব্দ বেড়ে গেছে, চিৎকার মারলাম, আমি পুরো ঘেমে গেছি। আম্মা দৌড়ে আসলো, আম্মাকে বললাম ঘটনাটা। এসে
আম্মা বললো যে তুই কেন গেছিলি কবরস্থানে এসে, তো বলছে মামা না করছিল, আমার কৌতূহল ছিল যাওয়ার। এটি আমার ঘটনা কিবরিয়া ভাই, এটা আমার হ্যালুসিনেশন হতে পারে আমি বলবো। এখান থেকে আমরা জীবনে শিক্ষা পাইছি একটা জিনিস, মুরব্বীরা যদি আপনাকে না করে কোনো কিছু করতে, সেটা না করাই উচিত। বাবা মা হোক Right. বা বয়োজ্যেষ্ঠ কেউ যদি না করে, Right. নিষেধ করে, সেটা না করাই উচিত। রাইট, ভালো থাকেন সবাই, আমরা এখানেই শেষ করি। পুরো টিমটা এখানে ছিলাম। এরকম একটা সময় আমি কিছুটা স্লিপিও, আমার কাছে মনে হচ্ছে যে বাতাসটা এত সুন্দর, এই ছাদের বাতাসটা, কিন্তু আমরা সবাই মিলে আছি বলেই এটা সুন্দর। এখানে আমি ডেফিনেটলি শিওর কেউ হাত তুলবে না, মানে আমি বলার সঙ্গে সঙ্গে যে ধরেন আমরা এখান থেকে আড্ডা দিয়ে বের হয়ে যাব, যে কোনো একজন এখানে থাকতে হবে। কে থাকতে পারবেন? দেখো তুমি এখন বলো, তুমি পারবা? আমরা এই গল্পটা বলার পরে আমরা চলে যাবো এখান থেকে, পারবা? না না, কিন্তু এখনকার মানে এই যে গল্পটা হলো, আশেপাশে অনেক লাইট আছে তো এখন হয়তো সম্ভব, কিন্তু রাত 2টা 2:30 3টার একা একা পসিবল হবে না। আমার কেন জানি মনে হয়, আমি জানি না, মানে হয়তো রেজা ভাই ভালো ভাই, এই যে বলতে পারবে। ঘটনাটা আমি বললাম, একটা ঘটনা বলবো, আজকের ইনস্ট্যান্টলি যে ঘটনা, সেটা হচ্ছে আজকের এই যে গল্পটা আমরা এখানে করেছি, আমরা শুধু একা শুনিনি, বা আমরা শুধু এখানে একা ছিলাম না, আমাদের সাথে অনেক কিছুই ছিল। আমার মনে হচ্ছে এটা, আমি অবশ্যই সায়েন্টিফিক ম্যান, বাট আমি বলবো যে শুধু গল্পগুলো আমরা একা করিনি। যারা পার্টিসিপেট করতে পারে নাই তারা হয়তো অন্য কোনো কিছু, বাট তারা এখানে ছিল। এটা যদি জিন সত্যি হয়ে থাকে, মানে আমাদের জায়গা থেকে তো অবশ্যই মানতে হবে, তাহলে এটাও মানতে হবে যে তারা এখানে ছিল। অবশ্যই ছিল, অত শুনছে। আর একটা ঘটনা বলি, ঘটনা না, একটা কথা বলবো, যারা আমার কথা এই মুহূর্তে শুনতেছেন তারা অবশ্যই আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পরে বাথরুমে যাবেন ঘুমানোর আগে ফ্রেশ হওয়ার জন্য। যদি আপনারা দেখেন বাথরুমে ঢোকার পরে ঠিক এরকম কোনো পশু বা কোনো মানুষ বসে টয়লেট থেকে কিছু নিয়ে খাচ্ছে, আপনার দিকে তাকায় আছে, ওর দাঁত মুখ দিয়ে রক্ত পড়েছে, আপনাদের কেমন লাগবে? রাইট, টয়লেটে যাওয়ার আগে একটা দোয়া আছে, বিশেষ করে যারা মুসলিম তাদের জন্য বলি, আল্লাহুম্মা আউযুবিকা মিনাল খাবসি ওয়াল খাবাইস, তাহলে অনেক সেফ থাকতে পারবেন। এমন হতে পারে কি ভাই, ঠিক অনেকের সাথে ঘটে যে বিছানার নিচে কিছু থাকতে পারে। Right. এটা আমরা দেখি এইটা না। কিন্তু আমরা ছোটবেলাতে অনেক ফিল করছি, অনেক নড়াচড়া করে। বিছানার নিচে কিছু একটা থাকে, হ্যাঁ। বা সাপ টাইপের হোক, মানুষ টাইপের হোক, বা কিছু না কিছু বিছানার নিচে আমাদের ইভেন স্টিল এখনো আমাদের আমি প্রতিটা এক্ষেত্রে বাসায় সাজেস্ট করবো যে exist করে। অনেক সময় এরকম হয় যে হয়তো বিছানার উপর শুয়ে থেকে অনেকে আমাদেরকে শুনতেছিল, সো হয়তো লাইটটা একটু অফ করা ছিল। অনেকেই হয়তো এখন মানে বিছানার পা ফেলতেও ভয় পাবে, মেবি পাবেন। আবার অনেকে হয়তো সাহসও করবে। সো নিচে একটু দেখে আনইউজুয়াল নেন, কিছু বিছানা- নিচে একটু নিচটা দেখে নেন, দেখে নেওয়াটা বেটার, তারপর ঘুমান। তাহলে হয়তো একটা শান্তির ঘুম ঘুমাতে Right, পারবে। right. So আমরা শেষ করি, আমাদের গল্প আসলে যখন শেষ করার কথা তখন গল্প বের হচ্ছে, আর যখন গল্প শুরু হয় আসলে। শুরু হচ্ছিল তখন গল্প বের হচ্ছিল না। সো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো ছিল। আবার নেক্সট ঈদে এরকম একটা ছাদে বসে হয়তো সবাই আমরা আড্ডা দিব। অনেক বাসি হয়ে গেছে, যদিও অনেক দিন হয়ে গেছে, তারপরেও ঈদ মোবারক। ঈদ সবাইকে ঈদ মোবারক। মোবারক, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ দিলীপ দা, থ্যাংক ইউ, ঈদ মুবারক। ডর এক্লিপস। Press the bell icon on YouTube app and never miss another update.